আমি সেটা নিয়ে একটু কথা বলবো, প্লাস এনট্যাঙ্গলমেন্ট নিয়ে কিছু কথা বলার জন্য বোধহয় আর কেউ আমাকে বলেছিলেন যে এনট্যাঙ্গলমেন্ট নিয়ে একটু বলা। জি স্যার, বলেছিলাম। সেটাও আমি একটু করার চেষ্টা করব। তারপরে আমি যাব টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশনে, কারণ ফার্মিস গোল্ডেন রুল এইটা নিয়েও কথা বলার জন্য একজন আমাকে সকালে বলেছিলেন যে ফার্মিস গোল্ডেন রুল বারবার শোনা যায়, এটা কি জিনিস, কি হয় না হয়। তো দেখা যাক আমি কতটুকু কভার করতে পারি। প্রথমে আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশন নিয়ে কথা বলি। এই আইগেন শব্দটা হলো একটা জার্মান শব্দ। এটার বাংলা যদি করা যায় তাহলে রাদার ইংরেজি যদি করা হয় তাহলে ইংরেজিটা দাঁড়ায় প্রপার অথবা ক্যারেক্টারিস্টিক। যেটা প্রপার, যেটা কোনো কিছুর ক্যারেক্টারিস্টিক, সেটাকে জার্মানরা আইগেন বলে। এবং আইগেন ফাংশনের আলাপটা কোয়ান্টাম মেকানিক্স আসার আগেই ছিল, আইগেন ভ্যালু এই আলাপও কোয়ান্টাম মেকানিক্স আসার আগেই ছিল। ম্যাট্রিক্স ইকুয়েশনের ভিতরে আইগেন ভ্যালু প্রবলেম আছে। ম্যাট্রিক্সকে আমরা যদি ডায়াগোনালাইজ করি তাহলে আইগেন ভ্যালু গুলো পাওয়া যায়। এই সমস্ত ব্যাপারগুলো ম্যাথমেটিক্সে আগে থেকেই আছে আর কি। তো কোয়ান্টাম মেকানিক্সে এসে এটা তাৎপর্য একটু অন্যরকম, এবং সেখানে অন্যান্য আলাপগুলো আছে। আমরা আমি একটু ভিডিওটা স্টার্ট করি। আমরা আপনারা তো দেখতে পাচ্ছেন না পরিষ্কার? দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা বলছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সে যে অপারেটর গুলো আছে, এই অপারেটর গুলো কিসের উপরে অপারেট করে? সবসময় স্টেট ফাংশন বলি, ওয়েভ ফাংশন বলি, স্টেট ভেক্টর বলি, তার উপরে অপারেট করে। তো যদি অপারেট করে তাহলে কি হয়? আপনারা এটা বোধহয় দেখতে পাচ্ছেন, জেনারেল এটা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, হ্যাঁ, এখানে উপরের লাইনে লেখা আছে যে এ অপারেটর একটা সাই স্টেট ভেক্টর অথবা স্টেট ফাংশন, ওয়েভ ফাংশন, আপনার রুচি অনুযায়ী আপনি বলবেন, তার উপরে অপারেট করেছে। অপারেট করে কি পাওয়া গেছে? সাই ড্যাশ। হ্যাঁ, সাই ড্যাশ। হ্যাঁ, সাই প্রাইম সাই পাওয়া গেছে। যে কোনো অপারেটর যখন কোনো একটা ফাংশনের উপরে অপারেট করে তখন তার কাজ জেনারেলি হলো ফাংশনটাকে, হ্যাঁ প্লিজ আপনারা যদি রেকর্ড করতে চান আপনারা রেকর্ড করতে পারেন আর কি। তাহলে কথাটা কি দাঁড়ালো? কথা হচ্ছে এই যে একটা অপারেটর একটা ফাংশন উইচ ইজ স্টেট ফাংশন, ওয়েভ ফাংশন, স্টেট ভেক্টর, তার উপর অপারেট যদি করে তাহলে অপারেটরের কাজ হলো সেটাকে কোনো না কোনো ভাবে ট্রান্সফর্ম করা। সেটার যে চেহারা ছিল সেই চেহারাটার ভিতরে ফাংশনাল ফর্মে কোনো না কোনো রকম পরিবর্তন আনা। এখন সেই পরিবর্তনটা নানান রকম হতে পারে। তো জেনারেলি যে জিনিসটা মনে রাখতে হবে যে অপারেটর সবসময় ওয়েভ ফাংশনের উপরে অপারেট করে এবং ওয়েভ ফাংশনের উপরে অপারেট করে সেই ওয়েভ ফাংশনটার চেহারা পাল্টানোর ক্ষমতা অপারেটরে আছে। এটা জেনারেল কাজ। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা যায় যে আমার ওয়েভ ফাংশনটা এমন যার উপরে অপারেটর অপারেট করলে জি ইচ্ছা করলে রেকর্ড করতে পারেন আর কি। মানে এটা আমার কোনো আপত্তি নেই আর কি। ক্ষেত্র বিশেষে যেটা দেখা যায় অপারেটর কোনো একটা পার্টিকুলার স্টেট ফাংশনের উপরে অপারেট করলে আমরা যেটা পাই সেটা হলো যে স্টেট ফাংশনটার উপরে অপারেট করেছে তার সাথে একটা মাল্টিপল, তার মানে স্টেট ফাংশনটা থেকে যায় প্লাস একটা স্কেলার, একটা নাম্বার এই পাশে চলে আসে আর কি। নাম্বার মাল্টিপ্লাইড বাই দ্য স্টেট ফাংশন। যে স্টেট ফাংশনের উপর অপারেট করেছে সেইটাকে আমরা আবার অন্য সাইডে ফিরে পাই উইথ এ মাল্টিপ্লিকেটিভ কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কিন্তু 1ও হতে পারে, 2, 3, 4, 5 অনেক কিছু হতে পারে। যখন এইরকম ঘটনা ঘটে তখন আমরা বলি যে সেকেন্ড ইকুয়েশন যেটা এখানে দাঁড় করানো হয়েছে সেই স্যার আরেকটু উপরে স্যার, সরি স্যার। হ্যাঁ হ্যাঁ জি জি হ্যাঁ, না ঠিক আছে। আর এই যে সেকেন্ড ইকুয়েশন যেটা দাঁড় করানো হয়েছে এইটা হচ্ছে, এরকম ইকুয়েশনকে বলা হয় আইগেন ভ্যালু ইকুয়েশন। এবং যে এটা আপনি দেখতে পাচ্ছেন সামনে, যেটা কোনো অপারেটর নয়, এই এটা মানে ছোট হাতের এটা লোয়ার কেসে যে আছে, এইটা হলো এই অপারেটরের আইগেন ভ্যালু। তার মানে এই অপারেটর যদি মোমেন্টাম অপারেটর হতো তাহলে ছোট এ এই মোমেন্টামের আইগেন ভ্যালুকে প্রকাশ করছে। এটা যদি এনার্জি অপারেটর হতো তাহলে ছোট এ
এনার্জি অপারেটর মানে হ্যামিল্টনিয়ান যদি হতো তাহলে ছোট এ এনার্জি আইগেন ভ্যালুকে প্রকাশ করছে। যখন এই ধরনের ঘটনা ঘটে তখন যেই স্টেট ফাংশনটা আছে বা ওয়েভ ফাংশনটা আছে সেইটাকে এ অপারেটরের রেসপেক্টে, আমি একটু কেয়ারফুল হতে বলবো, আমরা যখন অপারেট করি তখন যে স্টেট ফাংশনটা আছে সেটার পরিচয় যদি আমার দিতে হয় তাহলে কিন্তু ওই অপারেটরের রেসপেক্টে পরিচয়টা দিতে হয়। এটুকু যদি মনে রাখেন তাহলে আমি বলি, তাহলে এই এ অপারেটরের রেসপেক্টে যে ওয়েভ ফাংশনটা আছে এটা শুধু ওয়েভ ফাংশন না, এটা হলো এই অপারেটরের জন্য আইগেন ফাংশন। উপরে যখন অপারেট করেছিল এ সাই এর উপরে অপারেট করেছিল এবং আপনি আর একটা স্টেট ফাংশন পেয়েছিলেন, এইখানে সাই এ অপারেটরের আইগেন ফাংশন নয়। যদি আইগেন ফাংশন হতো তাহলে অবস্থাটা হতো নিচের ইকুয়েশনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেইটার মতো। এটা কি ক্লিয়ার? তার মানে দাঁড়ালো স্যার যে কনস্ট্যান্ট যদি আমরা পাই তাহলে শুধু না, আইগেন। কনস্ট্যান্ট। হ্যাঁ বলেন। স্যার আমি দেখতে পাচ্ছি না স্যার। আপনি দেখতে পাচ্ছেন না, এটা কি এখন দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? এখন আচ্ছা ঠিক আছে। স্যার আমরা যদি এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আমরা যদি আমরা এক্সপোনেনশিয়াল mx একে যদি ডিফারেন্সিয়েশন হ্যাঁ ভালো কথা বলেছেন। ধরা যাক এক্সপোনেনশিয়াল হচ্ছে ই টু দি পাওয়ার mx, এটাকে আমি যদি dx করি, তার মানে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আপনি একটা আইগেন ভ্যালু ইকুয়েশন দাঁড় করিয়ে ফেলবেন এবং আপনি বলতে পারবেন ddx যে ডিফারেন্সিয়াল অপারেটর, সেই ডিফারেন্সিয়াল অপারেটরের রেসপেক্টে ই টু দি পাওয়ার mx হচ্ছে একটা আইগেন ফাংশন। গুড এক্সাম্পল আর কি, ঠিক আছে? কিন্তু আপনি যদি লেখেন আপনার 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 আইগেন ফাংশন যদি হয়, আইগেন ফাংশন না, আপনার যদি ওয়েভ ফাংশন হয় sin x, আপনি যদি এখন sin x কে ddx করেন তাহলে কি পাবেন? cos x পাবেন। তাহলে কি হলো, অপারেটর আপনার যে ফাংশনটা ছিল সেটা কি ট্রান্সফর্ম করেনি? করেছে স্যার। এবং এইটাকে কি আমি আইগেন ভ্যালু ইকুয়েশন বলতে পারবো? না, না, এইটাকে আমি আইগেন ভ্যালু ইকুয়েশন বলতে পারবো না। তার মানে হ্যাঁ পূর্বের ফাংশনটা ফিরে আসেনি। তাহলে কি বলবো যে এখানে ddx ডিফারেন্সিয়াল অপারেটর ঠিকই অপারেটর, sin x একটা পার্টিকুলার কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমের জন্য হতেই পারে এটা হচ্ছে ওয়েভ ফাংশন, কিন্তু ddx এর রেসপেক্টে sin x কে আইগেন ফাংশন বলা যাবে না। ওয়েভ ফাংশন বলা যাবে কিন্তু আইগেন ফাংশন বলা যাবে না, কারণ আপনি যদি ডাবল ডেরিভেটিভ করি স্যার, ডাবল ডেরিভেটিভ করি এক্স্যাক্টলি ডাবল ডেরিভেটিভ যদি করেন তাহলে এটাকে আইগেন ফাংশন বলা যাবে। কিন্তু ডাবল ডেরিভেটিভের যে অপারেটর আর সিঙ্গল ডেরিভেটিভের যে অপারেটর, এই দুটো অপারেটর তো এক না। কাজেই ডি স্কয়ার আর নিচে হলো ডিএক্স স্কয়ার, এই অপারেটরের রেসপেক্টে sin x কি দাঁড়াচ্ছে? আইগেন ফাংশন আইগেন ফাংশন দাঁড়াচ্ছে। এবং খুব মজার জিনিস আপনাকে বলি, আপনি যদি কাইনেটিক এনার্জি অপারেটরের কথা চিন্তা করেন তাহলে সেখানে ডাবল ডেরিভেটিভ আছে না? ওই যে আছে h কাট স্কয়ার বাই 2, হ্যাঁ, তারপরে সেখানে যে ডেল স্কয়ার, আপনি যদি ওয়ান ডাইমেনশনে নেন তাহলে সেটা ডি স্কয়ার ডিএক্স স্কয়ার না? তাহলে ওই কাইনেটিক এনার্জি অপারেটরের রেসপেক্টে আপনি যদি sin x ওয়েভ ফাংশন নেন তাহলে কিন্তু আপনি কি পাবেন? এনার্জি, কাইনেটিক এনার্জির জন্য আইগেন ভ্যালু পাবেন, ঠিক আছে? হ্যাঁ পাবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি যদি মোমেন্টাম অপারেটরের জন্য করেন, মোমেন্টাম অপারেটরটা কি? মাইনাস আই এইচ কার ডেল ডেল এক্স, ওইখানে যদি আপনি ওখানে যদি করেন তাহলে দ্যাট উইল নট বি এ আইগেন ভ্যালু ইকুয়েশন। স্যার যদি x স্কয়ার কে করি, জাস্ট ddx করি x স্কয়ার, না তাহলে হবে না, ওটা আইগেন ভ্যালু হবে না, কারণ ওই পাশে বললা কেন? ক্লাস শুরু হয়ে গেল, কখন রান্না শেষ? যাও চেয়ারে বসে পড়ো আপু। কে জানি না ঠিক আছে, ঠিক আছে। মাদের এরকম অনেক চিন্তাই করতে হয় আর কি, মানে তাদের লাইফ ডিফিকাল্ট, তো এটা ঠিক আছে, আমার মনে হয় না কোনো ব্যাপার আর কি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে
আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশন এবং ওয়েভ ফাংশন এবং অপারেটরের মধ্যে ব্যাপারটা কি। এখন মূল প্রশ্নটা হলো যে আইগেন ভ্যালুগুলো আসলে কি নির্দেশ করে। আইগেন ভ্যালুগুলো যেটা নির্দেশ করে সেটা হচ্ছে যে যেই অপারেটরের রেসপেক্টে আইগেন ফাংশন সেই অপারেটরের মেজার্ড ভ্যালু। আপনি যদি অপারেটরের করেসপন্ডিং ভ্যালু আপনি মেজার করেন ফর দ্যাট সিস্টেম, তাহলে আইগেন ভ্যালু যে ভ্যালুটা দেবে আপনি সেই ভ্যালুটা পাবেন। ঠিক যেমন আমরা যে ওয়েভ ইকুয়েশন লিখি, আপনি খেয়াল করেন আমরা যে ওয়েভ ইকুয়েশনটা লিখি শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটা কিন্তু একটা আইগেন ভ্যালু ইকুয়েশন। এইখানে যে ওয়েভ ফাংশনটা থাকে সেইটা কার আইগেন ফাংশন? আমি কিন্তু একটু আগে বলেছি যে আইগেন ফাংশন সবসময় কোনো একটা অপারেটরের রেসপেক্টে আইগেন ফাংশন। এনার্জি স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যামিল্টনিয়ান। আমরা এনার্জি আর বলবো না, আমরা বলবো হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ফাংশন। এবং সেই জন্যই দেখেন আমরা যে ইকুয়েশনটা লিখি সেই ইকুয়েশনের চেহারা হচ্ছে এরকম, তাই না? হ্যামিল্টনিয়ান অপারেট করছে সাই এন স্টেটের উপরে, সাই এন স্টেটের করেসপন্ডিং এনার্জি ইএন দিচ্ছে এবং সাই এন কে ঘুরিয়ে দিচ্ছে। এই পাশে বোধহয় এনটা লিখতে ভুলে গেছে, এখানেও সাই এন হবে আর কি, ঠিক আছে? তাহলে এইখানে আমরা যেই শ্রোডিঙ্গারের ইকুয়েশন যেটা আমরা সবসময় ইউজ করি সেইটা কিন্তু একটা আইগেন ভ্যালু ইকুয়েশন, কিন্তু যে কোনো আইগেন ভ্যালু ইকুয়েশন না, হ্যামিল্টনিয়ানের জন্য আইগেন ভ্যালু ইকুয়েশন। আচ্ছা, এইটা নিয়ে কথা যখন বলেছি তখন এখনই আমি একটু এন্টাঙ্গলমেন্টের ব্যাপারটাও সেরে ফেলি, কারণ এইটা নিয়ে অনেকের ইন্টারেস্ট আছে। আমরা গতকালকে দেখছিলাম যে সবসময় পিওর স্টেটের ধারণায় থাকা যায় না। পিওর স্টেট মানে যে এইটাই হচ্ছে, এটা হলো পিওর স্টেটের আলাপ। কিন্তু আমরা দেখেছিলাম যে ওই যে টু লেভেল এবং টু পার্টিকেল সিস্টেমে আমরা যে সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক ওয়েভ ফাংশন তৈরি করেছিলাম, তার ভিতরে কি ওয়েভ ফাংশন গুলো একইভাবে সাজানো ছিল নাকি আলাদা আলাদা ভাবে সাজানো ছিল? আপনার যদি মনে থাকে তাহলে দেখবেন যে আমরা লিখেছিলাম আলাদা আলাদা। জি জি আলাদা আলাদা ভাবে ছিল। তাহলে আলাদা আলাদা ভাবে কেন আমাদের রাখতে হয়েছে? কারণ আমরা নিশ্চিত ভাবে বলতে পারিনি যে এটাই ঠিক নাকি এটাই ঠিক। এক নম্বর পার্টিকেল এ স্টেটে থাকতে পারে, দুই নম্বর পার্টিকেল বি স্টেটে থাকতে পারে, আবার এক নম্বর পার্টিকেল বি স্টেটে থাকতে পারে, দুই নম্বর পার্টিকেল এ স্টেটে থাকতে পারে। কাজে আমাকে ওয়েভ ফাংশনটা তৈরি করতে হয়েছে এই সমস্ত কনসিডারেশন নিয়ে। এখন আপনাকে একটা সিচুয়েশনের কথা আমি বলি। আপনারা পেয়ার অ্যানিহিলেশনের কথা তো শুনেছেন বোধহয়, তাই না? যে একটা ইলেকট্রন এবং একটা পজিট্রন কাছাকাছি আসলে তারা পরস্পরকে অ্যানিহিলেট করে এবং তারা হাই এনার্জি ফোটন তৈরি করতে পারে। এখন আপনাকে একটা সিচুয়েশন আমি কল্পনা করতে বলি। আমার ডিসকানেক্ট করে দেন, ডিসকানেক্ট করে তুই ঢোকার দরকার নাই, এটা থাক। সবাই একটু করলে হয়, সবাই মিউট করলে হয়। আচ্ছা, আমি বলি যে ধরা যাক এর ভিতরে একটা ইলেকট্রন একটা হলো পজিট্রন, এবং এরা এমন ভাবে আসছে যে এদের দেখছেন দুটো বিপরীত দিক থেকে আসছে। বিপরীত দিক থেকে এদেরকে এমন ভাবে পাঠানো সম্ভব যে এদের মোমেন্টাম, টোটাল মোমেন্টাম জিরো হবে। অফকোর্স সম্ভব, কারণ একটার মোমেন্টাম যদি পজিটিভ ধরি আরেকটার মোমেন্টাম হচ্ছে নেগেটিভ, এবং ইকুয়াল মোমেন্টাম নিয়ে যদি আসে ম্যাগনিটিউড, তাহলে এদের টোটাল মোমেন্টাম হলো জিরো। তাহলে একটা পার্টিকুলার পয়েন্টে এসে এরা যদি অ্যানিহিলেট করে, তাহলে আমার কি একটা ফোটন বের হবে না একাধিক ফোটন বের করতে হবে? একটা কলিশনের জন্য একটাই হবে মানে? না, একটা হবে না। আপনি একটা দিয়ে জিরো মোমেন্টাম বানাতে পারবেন না। ফোটন আলোর বেগে ছুটবে আর আপনি সেখানে জিরো মোমেন্টাম বানাতে পারবেন না। আপনার এখানে অন্তত দুটো ফোটন তৈরি করতে হবে যারা বিপরীত দিকে ছুটে আবার মোমেন্টামকে জিরো করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ধারণাটা যদি আমাদের থাকে, তাহলে এমন প্রসেস নেচারে তৈরি করা সম্ভব যেখানে এরকম জিরো মোমেন্টাম নিয়ে দুটো ইলেকট্রন তৈরি হয়, ঠিক আছে? জিরো মোমেন্টাম নিয়ে যদি দুটো ইলেকট্রন তৈরি হয়, তাহলে নিশ্চয়ই একটা ইলেকট্রন যদি ডানে ছোটে, তাহলে আর একটা ইলেকট্রন হুবহু সেই একই মোমেন্টাম নিয়ে বামে ছুটবে।
ঠিক কিনা? তাছাড়া তো মোমেন্টাম আপনি জিরো করতে পারবেন না। এখন এই যে দুটো ইলেকট্রন আছে, আপনি এটুকু জানেন যে শুরুতে এমন একটা প্রসেসের মাধ্যমে এদের সৃষ্টি করা হয়েছিল যেখানে কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল না। হতে পারে এমন একটা প্রসেসের মাধ্যমে শুরু করা যেতে পারে যার ফলে এই দুটো ইলেকট্রন তৈরি হবে এবং তাদের কোনো অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম ও ভেক্টর কোয়ান্টিটি, তার মানে ইলেকট্রন দুটো যদি দুই দিকে দৌড় দেয় তাহলে একটার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি উপর দিকে হয় আর একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন দিকে হতে হবে? নিচের দিকে। তাছাড়া তো জিরো মোমেন্টাম আপনি করতে পারবেন না। শুরুতে জিরো মোমেন্টাম মানে কনজারভেশন অফ মোমেন্টাম বলছে যে সবসময় মোমেন্টাম হলো জিরো। তাহলে একটা প্রসেসের মধ্যে একটু খেয়াল করতে হবে, কিছু ওই সূক্ষ্ম ব্যাপার স্যাপার আছে, তাছাড়া এন্টেঙ্গলমেন্ট বোঝা যাবে না আর কি। আমি দুটো ইলেকট্রন তৈরি করলাম যাদের টোটাল স্পিন হলো জিরো, কিন্তু মাপার আগে আমি কোনো অবস্থাতেই বলতে পারবো না যে কার স্পিন আপ আর কার স্পিন ডাউন। ঠিক আছে? আমি মাপার আগে কোনো অবস্থাতেই বলতে পারবো না কার স্পিন আপ কার স্পিন ডাউন। তাহলে ওই যে ওই রকমই আমরা যে ওই যে টু লেভেল টু পার্টিকল সিস্টেমের আলাপ যখন করছিলাম, যে আমি জানি না যে 1 নম্বর ইলেকট্রনের স্পিন আপ নাকি 2 নম্বর ইলেকট্রনের স্পিন আপ, আমি জানি না 1 নম্বরেরটা ডাউন নাকি 2 নম্বরেরটা ডাউন। তাহলে এইরকম একটা জায়গায় আমি যদি ওয়েভ ফাংশনের কথা চিন্তা করি তাহলে সেটাকে আপ এবং ডাউন দুটো মিলেই আমাকে লিখতে হবে, ঠিক কিনা? ঠিক যেমন ওই যে এক্সচেঞ্জ সিমেট্রি যখন আমরা দেখছিলাম সেখানে ওই দুটো মিলেই আমাকে ওয়েভ ফাংশন তৈরি করতে হচ্ছিল। তো যাই হোক, এই কথাগুলো এন্ট্যাঙ্গলমেন্টের জন্য অ্যাবসলিউটলি নেসেসারি না, কিন্তু আপনাকে এটুকু মাথার মধ্যে রাখতে হবে যে একটা ইলেকট্রনের স্পিন যদি আপ হয় আর একটা ইলেকট্রনের স্পিন হবে হলো ডাউন। কিন্তু মেজারমেন্টের আগে বলা সম্ভব না কোনটা আপ আর কোনটা ডাউন। আবার একই সাথে ওই যে টোটাল মোমেন্টামকে জিরো করতে গেলে একটা ইলেকট্রন যদি বামে ছোটে আর একটা ছুটবে ডানে, এটুকু আমরা মাথার মধ্যে রাখি। একটা প্রসেসের মাধ্যমে যেহেতু দুটো ইলেকট্রন তৈরি হলো, তারা জন্ম থেকেই তাদের ভিতরে একটা সম্বন্ধ তৈরি হয়েছে। তাদের যেই মুহূর্তে জন্ম হয়েছে একটা ইভেন্ট থেকে, তারা একজন আর একজনের সাথে তাদের একটা সম্বন্ধ তৈরি হয়েছে। যদিও সম্বন্ধটা আমরা জানি, কিন্তু সম্বন্ধটার নেচারটা আমরা জানি। সম্বন্ধটা কি? যে একজন ডানে গেলে আরেকজন বামে যাবে, একজনের স্পিন আপ হলে আরেকজনের স্পিন ডাউন হবে। তো এইরকম যখন সম্পর্ক যুক্ত দুটো ইলেকট্রন তৈরি হলো, তখন এই ইলেকট্রনের যে স্টেটটা, সেই স্টেটটাকে আমরা বলি এনট্যাঙ্গলড স্টেট। এবং এনট্যাঙ্গলড স্টেটের মজাটা হলো আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে কার অবস্থাটা কেমন। আসল মজাটা হচ্ছে এই জায়গায়। এখন আপনারা চিন্তা করেন যে এই যে ইলেকট্রনটা একজন বামে ছোটা শুরু করেছে আর একজন ডানে ছোটা শুরু করেছে, আমি মাপার আগে জানি না কার স্পিন আপ এবং কার স্পিন ডাউন। যেটা ডানে যাচ্ছে, আমি যদি বহু দূর ডানে চলে গেছে, আমি যদি ওই ডানের ইলেকট্রনটার উপর একটা মেজারমেন্ট করি, ভালো করে খেয়াল করবেন, ওই ডানের ইলেকট্রনটার উপর একটা মেজারমেন্ট যদি করি, তাহলে বামের ইলেকট্রনটার জানারও উপায় নাই যে মেজারমেন্ট করা হয়েছে, অনেক দূরে চলে গেছে। যদি জানতে হয় তাহলে কোনোভাবে যদি জানে তাহলে নিশ্চয়ই সেই ইনফরমেশনটা আলোর বেগে এক ইলেকট্রন থেকে আরেক ইলেকট্রনে যেতে হবে। কিন্তু আমি যখন মেজারমেন্ট করেছি সেই মুহূর্তে অন্য ইলেকট্রনটা জানেও না যে তার যে সঙ্গী ছিল তার উপরে মেজারমেন্ট করা হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো মেজারমেন্টের আগে দুটো ইলেকট্রনই মিক্স স্টেটে ছিল, তার মানে তার আপ স্পিন হওয়ারও সম্ভাবনা ছিল, ডাউন স্পিন হওয়ারও সম্ভাবনা ছিল। যেই মাত্র একটা মাপলাম, আপনি যদি আপনার বন্ধুর সাথে ঘড়ি মিলিয়ে রাখেন, ডানের বন্ধু আর বামের বন্ধু, ডানের বন্ধু মাপলো এবং ঘড়ি মিলিয়ে যদি ওই মুহূর্তে বামের বন্ধু মাপে, তাহলে ডানের বন্ধু মেপে যদি আপ স্পিন পায়, বামের বন্ধু মাপা মাত্র ওটাকে ডাউন স্পিনে পাবে। কিন্তু মজার ব্যাপারটা হলো বামের ইলেকট্রন তখনও জানেই না যে এই ইলেকট্রনটার স্পিন মাপা হয়েছে। তাহলে শুরুতে যে আমার ইলেকট্রনের ওয়েভ ফাংশনের মধ্যে আপ এবং ডাউন দুটো নিয়েই আমার আলাপ ছিল, এই ইলেকট্রনটা বুঝলো কি করে যে তাকে আপ কিংবা ডাউনের ভিতরে কোনটাকে বেছে নিতে হবে? এটা কি ধরতে পারছেন? এটা ধরা কিন্তু একটু কঠিন, কিন্তু এটা একটা অসাধারণ ঘটনা আর কি। কথাটা হলো একটার উপরে আমি মেপে
অন্যটাকে যেন প্রভাবিত করছি, অথচ প্রভাবিত হওয়ার কোনো উপায় নাই, কারণ অন্যটা জানে না এইটাকে যখন আমি মাপবো, এই ইনফরমেশনটা ওইটা পর্যন্ত পৌঁছাতে সবচেয়ে দ্রুত যদি পৌঁছায় তাহলে আলোর বেগে পৌঁছাতে হবে, কিন্তু সেই ইনফরমেশন ওইখানে পৌঁছানোর সময় পাইনি, কিন্তু অলরেডি তার ওয়েভ ফাংশনের কোলাপস হয়ে গেছে। আর ওয়েভ ফাংশনের কোলাপস বলেছিলাম যে ওই যে সুপারপজিশন প্রিন্সিপালে, এখানে কি ছিল, আপ স্টেটও ছিল, ডাউন স্টেটও ছিল, দুটো সুপারপোজড অবস্থায় ছিল। একটাতে মেপেছি, ঘটনা অন্যটাতে ঘটে গেছে। এইটাই হচ্ছে বিখ্যাত আইনস্টাইনের ইপিআর প্যারাডক্স। একটা খুব বড় উনি বলেছিলেন, এবং উনি বলছিলেন যে যেহেতু এই ধরনের ঘটনা কোয়ান্টাম মেকানিক্সে ঘটে, কাজেই এটা ঠিক না, কারণ আলোর বেগের চেয়ে বেশি বেগে কোনো ইনফরমেশন ট্রান্সমিট করতে পারে না। আর একটাকে আমি মাপবো, আর একটা সেই চাঁদে বা মঙ্গল গ্রহে চলে গেছে, সে সাথে সাথে টের পেয়ে যাবে যে ওইখানে আমি মেজারমেন্ট করছি। এটা নন লোকালিটির একটা কথা বলে। তো এইটা নিয়ে বহু এক্সপেরিমেন্ট হয়েছে এবং দেখা গেছে যে আসলেই কোয়ান্টাম মেকানিক্স এরকম। এটাকে বলা হয় স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। আসলে আমরা জানি কজালিটির রেসপেক্টে আমাদের যে জ্ঞান, সেটা হলো কোনো কিছুই তাৎক্ষণিক ঘটে না। একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনের উপস্থিতি বুঝতে গেলে তাকে ওই ফোটন এক্সচেঞ্জ করতে হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কোয়ান্টাম, এবং ফোটন আলোর বেগে যায়। এর চেয়ে তাড়াতাড়ি আমার জ্বর হয়েছে বলে ওর জ্বর সাথে সাথে ছেড়ে যাবে, এইটা বোঝার কোনো উপায় নাই আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে একটা ইলেকট্রনের গা গরম হলে আর একটা ইলেকট্রনের গা সাথে সাথে ঠান্ডা হয়ে যায়। কিভাবে এটা হয়? শেষ পর্যন্ত যে সিদ্ধান্তে আমরা পৌঁছেছি এক্সপেরিমেন্টালি, এবং বেলের ইনইকুয়ালিটি বলে একটা তাত্ত্বীয় হিসাব, মানে একটা থিওরিটিক্যাল হিসাব আছে, সেখান থেকে আমাদের মেনে নিতে হয়েছে যে কোয়ান্টাম মেকানিক্স আসলেই এইরকম। তার মানে আইনস্টাইন যে আপত্তি করেছিলেন, ওই আপত্তি এক্সপেরিমেন্ট নাকচ করে দিয়েছে, যে ওই আপত্তি করা যাবে না, নেচারে এইরকমই। যারা এনট্যাঙ্গলড, তার একটা যত দূরেই থাকুক না কেন অন্যটা থেকে, সেই একটাতে পার্টিকুলার সেট অফ প্রপার্টি যদি মাপা হয়, সাথে সাথে অন্যটার প্রপার্টি আমার জানা হয়ে যায়। তার মানে অন্যটার প্রপার্টি ফিক্সড হয়ে যায়। ব্যাপারটা দাঁড়ালো হচ্ছে যে এইখানে মাথায় বাড়ি দিলাম, আর ওইখানে আর একজনের কোনো একটা ঘটনা ঘটে গেল, এবং এই ঘটনাটা ঘটলো যখন, তখন আলোর বেগ আর কোনো ব্যারিয়ার না আর কি। তো এটাই এন্ট্যাঙ্গলমেন্টের কথা, যে একজনের স্পিন স্টেট মাপা মাত্র অপরজনের স্পিন স্টেটের যে ওয়েভ ফাংশন ছিল তার কোলাপস হয়ে গেছে, এবং ওয়েভ ফাংশনের কোলাপসটা হয়েছে তাৎক্ষণিক। এটা হচ্ছে এন্ট্যাঙ্গলমেন্টের আলাপ, এবং এটা নিয়ে অনেক রকম ফিলোসফিক্যাল আলাপও করা যায়। এর প্র্যাকটিক্যাল অনেক ইউটিলিটিও আছে, মিক্স স্টেটের কথা আছে, এন্ট্যাঙ্গলড ফোটনের কথা আছে, এন্ট্যাঙ্গল ইলেকট্রনের কথা আছে, যেগুলো কোয়ান্টাম কম্পিউটিং এ খুব গুরুত্বপূর্ণ। এই সমস্ত কথাগুলো আছে। আসলে কিভাবে হয় স্যার এটা, মানে একটা থেকে আরেকটাতে ইনফরমেশন যদি না যায় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটার কথা না। ইনফরমেশন কিভাবে ক্যারি করে? না, আপনার এই প্রশ্নের উত্তর নেই। এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, শুধু বলতে পারবো যে এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই ঘটনাই ঘটে। এই ঘটনা এটা ন্যাচারাল। হ্যাঁ, এটা ন্যাচারাল ল আর কি। এটা নেচারের একটা অদ্ভুত একটা ঘটনা। কিন্তু এই ঘটনাটা নেচার শুধুমাত্র ঘটায় কোথায়? যখন এনট্যাঙ্গল স্টেটে থাকে। এখানে এনট্যাঙ্গলমেন্টটা তৈরি হয়েছে কি করে? ওই যে বললাম যে একটা ঘটনার সূত্রে দুইজনেরই উদ্ভব হয়েছে, ওই জায়গাতে এরা দুজন একে অপরের সাথে এনট্যাঙ্গলড হয়ে গেছে। এনট্যাঙ্গল যদি না হতো তাহলে একটাতে 1000টা মেজারমেন্ট করেও অন্যটার প্রপার্টিতে কোনো রকম করা যেত না আর কি। প্রদীপ কুমার, প্রদীপ বাবু কিছু বলবেন আপনি? আপনাকে আনমিউট করতে হবে। কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্টের যে ইয়াটা স্যার, এটা আর ব্যবহার স্যার দেখছিলাম যে এটা দিয়ে আপনার হ্যাকিং রোধ করা যাবে। জি জি। আর একটা জায়গায় দেখছিলাম স্যার ওই যে কোয়ান্টাম কম্পিউটার ডেভেলপমেন্টে
এটা কাজে লাগানো যাবে স্যার। ঠিক ঠিক। এবং তখন আমরা সুপার কম্পিউটার থেকে অনেক গুণ অনেক শক্তিশালী কম্পিউটার তৈরি করতে পারবো। তথ্য প্রেরণের ক্ষেত্রে, তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা, হ্যাঁ এই সমস্ত ব্যাপারগুলো আছে, এগুলো কিছুটা বোঝা যায়। যেমন প্রথম কথা হলো যে কোয়ান্টাম কম্পিউটার কেন অর্ডিনারি কম্পিউটারের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। আপনারা জানেন যে অর্ডিনারি কম্পিউটারে দুটো স্টেটের ভিতরে কাজ করে, বাইনারি স্টেটস। হ্যাঁ, আমরা বলি সুইচ হয় অন আছে অথবা অফ আছে, 0 এবং 1। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর মজা আমরা কিন্তু এরই মধ্যে পেয়ে গেছি। কোয়ান্টাম মেকানিক্স বলে যে যেমন আপ স্পিনকে আপনি যদি বলেন 0 বা 1, ডাউন স্পিনকে তাহলে আপনি বলবেন 0। আপ স্পিন হলো 1, ডাউন স্পিন হলো 0। তার মানে একটা ইলেকট্রনকে যদি আপ স্পিন স্টেটে পাওয়া যায় তাহলে কোয়ান্টাম পড়বে, আমার কম্পিউটার পড়বে হলো 1। যদি ডাউন স্পিনে পাওয়া যায় তাহলে আমার কম্পিউটারকে পড়তে হবে হলো 0। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলছে না, হে আপ স্পিন এবং ডাউন স্পিন সুপারপোজ করে মিক্স করে আমি আরো অনেক স্টেট তৈরি করতে পারি। একই ইলেকট্রন, ওই যে বললাম যে আপ এবং ডাউনের লিনিয়ার কম্বিনেশন তৈরি করতে পারি, এবং সেই লিনিয়ার কম্বিনেশন যেটা তৈরি করব সেটাও তো একটা স্টেট। তাহলে কথা হলো এইখানে অর্ডিনারি কম্পিউটারে যেখানে বাইনারি স্টেট আছে, ঠিক সেই রকমই একটা এন্টিটি দিয়ে কোয়ান্টাম মেকানিক্সে আমি 2 এর বেশি স্টেট তৈরি করতে পারি। তাহলে 2 এর বেশি যদি স্টেট তৈরি করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার যে কি বলে অল্প ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে আপনি বেশি ইনফরমেশন স্টোর করতে পারবেন। একটা ইলেকট্রন দিয়ে যদি আপনি দুটো ইনফরমেশন স্টোর করতে পারেন অর্ডিনারি কম্পিউটারে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে যেখানে এই মিক্স স্টেট গুলো কেউ পারমিট করবেন আপনি, সেখানে আপনি 2 এর বেশি স্টেট তৈরি করতে পারবেন। তাহলে যত বেশি আপনি স্টেট তৈরি করতে পারবেন তত আপনার মেশিন অল্প জিনিস দিয়ে বেশি ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন, ম্যাথমেটিক্যাল অপারেশন এগুলো করতে পারবেন। তাহলে এইটা মস্ত বড় একটা ব্যাপার। 2 নম্বর হচ্ছে যে আপনি যদি এন্ট্যাঙ্গল করেন, এবং আপনি কিভাবে এন্ট্যাঙ্গল করেছেন এই ইনফরমেশন যদি আপনার থাকে, এই ইনফরমেশনটা সম্পূর্ণই আপনার। কোন রকমের প্রোগ্রামিং করে অন্য কেউ ওই ইনফরমেশনের ভিতরে ঢুকতে পারবে না, কারণ ওই ইনফরমেশনের ভিতরে যদি অন্য কেউ ঢুকতে যায় তাহলে এন্ট্যাঙ্গলমেন্টটা ভেঙে যাবে, এন্ট্যাঙ্গলমেন্টটা ওই কোলাপস হয়ে যাবে আর কি। তাহলে হ্যাকিং করার আসলে আর কোনো সুযোগ নাই। আপনি এন্ট্যাঙ্গল স্টেটে যখন আপনার সাথে আপনার রিসিভারের একটা যোগাযোগ হবে, শুধু আপনারা দুজনেই ওটাতে হাত দিয়ে ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারবেন। আর কেউ যদি থার্ড পার্টি ওর ভিতরে ঢুকতে যায় তাহলে সে আসলে আপনি যেটা পাঠাতে চাচ্ছিলেন সেটা সম্পর্কে কিছুই জানবে না। এটাকে বলে কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, এবং কোয়ান্টাম কি আছে, এই কি একটা আপনার কাছে আছে এবং যাকে পাঠাচ্ছেন তার কাছে আছে। এর মধ্যে থেকে কেউ যদি ঢোকে তার পক্ষে কোনো অবস্থাতেই ইনফরমেশন হ্যাক করা সম্ভব হবে না আর কি। তো এগুলো করতে গেলে অনেক রকমের চ্যালেঞ্জ আছে, সেই সমস্ত চ্যালেঞ্জগুলো মিট করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা, এবং এগুলো করতে পারলে এই সমস্ত মানে কম্পিটিশনে এবং কম্পিউটার সায়েন্সে আবার একটা নতুন রেভলিউশন আসতে পারে। কিন্তু এগুলো খুব কঠিন কাজ। যেমন ওই যে একজন আমাকে বলছিলেন যে টেলিপোর্টেশনের কি অসুবিধা, এখানেও এই একই অসুবিধা। এন্ট্যাঙ্গল স্টেট গুলো খুবই ডেলিকেট স্টেট। কেউ যদি নাক গলানোর চেষ্টা করে তাহলে কোলাপস করবে। কেউ যদি নাক গলানোর চেষ্টা নাও করে, শুধু এনভায়রনমেন্টাল যে ফ্ল্যাকচুয়েশন আছে, পরিবেশের ভিতর দিয়ে এন্ট্যাঙ্গল স্টেটটা যখন প্রপাগেট করবে, তখন পরিবেশগত কারণে যদি ইন্টারাকশন হয় তাহলেও এটা কোলাপস করতে পারে। তাহলে কোয়ান্টাম কম্পিউটিং এ খুব বড় একটা চ্যালেঞ্জ হলো যে এন্ট্যাঙ্গল স্টেটটাকে দীর্ঘ সময় ধরে রাখা, এবং সারাউন্ডিং যেন এইটাকে নষ্ট না করতে পারে। আমি অসম্ভব সহজ টার্মে বলছি, যদি নষ্ট না করতে পারে সেইটাকে এনশিওর করা। এবং এই চ্যালেঞ্জগুলো মিট আপ করতে পারলে আপনি তখন এই ডিভাইস দিয়ে আসলেই অনেক বড় বড় কাজ করতে পারবেন। আচ্ছা, কোন প্রশ্ন আছে আর? তাহলে আমি একটু স্ক্রিন শেয়ারে যাব, এবং হারমিশিয়ান অপারেটরের সাথে সাথে একটু বুঝিয়ে দিলে স্যার সিগনিফিকেন্সটা আর কি। সিগনিফিকেন্স ওই যেটা বলছিলাম, এগুলো আসলে যে কোনো বইয়ে আপনি পাবেন। হারমিশিয়ান অপারেটর এনশিওর করে, নিশ্চয়তা দেয় যে আইগেন ভ্যালু যেটা আপনি পাবেন সেইটা রিয়েল কোয়ান্টিটি,
কমপ্লেক্স নাম্বার নয়। আপনি যদি একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স নেন এবং যদি হার্মিশিয়ান কনজুগেট নেন, তাহলে দেখবেন যে ম্যাট্রিক্সটা স্কয়ার ম্যাট্রিক্সটা হার্মিশিয়ান এই ধর্ম পালন করতে গেলে তার ডায়াগোনাল এলিমেন্ট গুলো সবসময় রিয়েল। ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি রিয়েল না হতো তাহলে ওই ম্যাট্রিক্স হার্মিশিয়ান ম্যাট্রিক্স হতে পারতো না। এবং এই ম্যাট্রিক্স গুলো আসলে কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর হিসেবে কাজ করে। আনফরচুনেটলি এই ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করার আমার মনে হচ্ছে না কোনো সুযোগ হবে। এই ম্যাট্রিক্স গুলো কোয়ান্টাম মেকানিক্সে অপারেটর হিসেবে কাজ করে। তাহলে এই অপারেটরের বৈশিষ্ট্য হলো এর ডায়াগোনাল এলিমেন্ট গুলো সব রিয়েল ভ্যালু দেয় এবং ম্যাট্রিক্সের কোনো একটা অপারেটরের জন্য যে ম্যাট্রিক্স আপনি তৈরি করবেন এখানে যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে সেগুলোই হচ্ছে আইগেন ভ্যালু। তাহলে আইগেন ভ্যালু গুলোকে তো রিয়েল হতেই হবে, কারণ একটু আগে আমরা যখন আইগেন ফাংশন, আইগেন ভ্যালু, ওয়েভ ফাংশন এগুলোর কথা বলছিলাম তখন বলছিলাম যে আইগেন ভ্যালু গুলো হচ্ছে ওই ডাইনামিক্যাল প্যারামিটার যেটা আইগেন ফাংশনের উপর অপারেট করেছে তার ক্যারেক্টারিস্টিক ভ্যালু মেজার করলে যে ভ্যালু পাওয়া যায়। এখন এই আমাদের এই ভৌত জগতে আমরা যা কিছু মেজার করি না কেন, দ্য রেজাল্ট কামস ইন রিয়েল নাম্বার। আমরা তো কোনো কিছু মাপলে সেই মাপনির ফল ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার হিসাবে আসে না। অঙ্কে কমপ্লেক্স নাম্বার হিসাবে আসে, কিন্তু আপনি দৈর্ঘ্য প্রস্থ থেকে শুরু করে যা কিছু মাপেন ফলাফলটা সবসময় রিয়েল নাম্বার। তো এইটাকে ফুলফিল করার জন্য আমাদের যত কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আছে, ইনফ্যাক্ট নন হার্মিশিয়ান কোয়ান্টাম মেকানিক্স বলে একটা কোয়ান্টাম মেকানিক্স আছে, তো সেটা নিয়ে আমরা আলাপ করব না, একদমই আলাপ করব না, এবং ওটা আমার ছাত্রদেরকেও আপাতত বলার কোনো প্রয়োজন নাই। খাতা কলমে অনেক কিছু করা যায়, কিন্তু আমরা যে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আমাদের ইন্টারেস্ট সেটা হলো সম্পূর্ণ হার্মিশিয়ান কোয়ান্টাম মেকানিক্স আর কি। আচ্ছা, তাহলে একটু শেয়ার স্ক্রিনে যাই আমি। এটা হচ্ছে আপনার কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, মেথডস ফর টাইম ডিপেন্ডেন্ট প্রবলেমস। আমি এই অংশটুকু আপনাদের, আমি একটু চিন্তা করছিলাম কোন জায়গা থেকে বলবো। এটা আমি পুরোপুরি শিফের বই ফলো করছি। শিফের বই অ্যাজ এ হোল কোয়ান্টাম মেকানিক্স পড়ানোর জন্য যে খুব ভালো বই তা বলা যাবে না। তার মানে কি বইটা খারাপ, ব্যাপারটা তা না। শিফের বই যথেষ্ট ভালো বই, কিন্তু শিফের বই ধরেই নিয়েছে এই বইটি যিনি পড়বেন বা যারা পড়বে তাদের কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কে বেশ ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে। তার মানে যারা জানেন বেশ অনেকটা, তাদের জন্য শিফের বই ভালো, কারণ শিফ ওটা ধরেই সমস্ত সেকশন গুলো লিখেছেন যে তারা অনেক জানে টানে আর কি। তো সেই দিক থেকে ছাত্রদের জন্য বইটা যে খুব উপযোগী তা না, তবে কিছু কিছু জায়গায় ওই পার্টারবেশন থিওরি, টাইম ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট প্লাস ডিজেনারেট, নন ডিজেনারেট কেসের জন্য শিফের বইটা যথেষ্ট ভালো আর কি। তো আমি এইখান থেকেই টাইম ডিপেন্ডেন্ট প্রবলেমের আলাপে একটু আসতে চাই, দেখি কতদূর যাওয়া যায়। আমি, আমার উদ্দেশ্য হলো ফার্মির গোল্ডেন রুল পর্যন্ত যাওয়া। এর আগ পর্যন্ত আমরা যে পার্টারবিং টার্ম গুলো দেখেছি হ্যামিল্টনিয়ানে, সেই সমস্ত পার্টারবিং টার্মের কোনো টাইম ডিপেন্ডেন্স ছিল না। এগুলো ছিল স্টেশনারি পার্টারবেশন। তার মানে ওটা সময়ের সাথে সাথে ওই হ্যামিল্টনিয়ানে যেই টার্মটা আসছে ডিউ টু পার্টারবেশন, যেটা হ্যামিল্টনিয়ানটা এমন করে দিয়েছে যার জন্য আইগেন ভ্যালু ইকুয়েশন সরাসরি সলভ করা যাচ্ছে না ফর দ্য আনপার্টার্বড আইগেন ফাংশন। তো এইখানে ব্যাপারটা হলো যে এখানে যে পার্টারবেশনটা আসছে সেটা হলো টাইম ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন কেমন? যেমন আপনি একটা সিস্টেমের উপরে, আমরা বলেছিলাম যে আমরা যখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তখন জিম্যান স্প্লিটিং হয়। এখন ধরা যাক যে আপনার একটা কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম আছে, তার উপরে আপনি আলো ফেললেন। আলো ফেললে আপনি যদি আলো ফেলাটাকে যদি আমি পার্টারবেশন বলি, তাহলে এইটা কি টাইম ডিপেন্ডেন্ট না টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন হবে? টাইম ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, কেন টাইম ডিপেন্ডেন্ট হবে? আলো তো একটা সময়ব্যাপী ফেলা হবে না, আপনি আলো ফেলে আপনি চলে গেলেন, ওই আলো পড়বে সব সময় আলো, তাহলে তো স্টেশনারি না, তাহলে স্টেশনারি না। সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম। আলো তৈরি হয় হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক অসিলেশন থেকে, তাই না? তাহলে আলো যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আপনি যতক্ষণ আলো ফেলছেন ততক্ষণ অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড এবং অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড আপনার সিস্টেমকে পার্টার করছে। তার মানে আলো তো ফেলছেন আপনি আলো, কিন্তু আপনার সিস্টেমটা সবসময় একটা টাইম ভ্যারিং ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে আছে এবং একটা টাইম ভ্যারিং
ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে আছে, সেই জন্য এটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন। আলো ফেলার কনটেক্সটে বললাম। এইরকম পার্টারবেশন যদি হয়, তার মানে ওই যে টাইম ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যদি থাকে, তাহলে নিশ্চয়ই আপনার সিস্টেমটা আলোর অনুপস্থিতিতে তার যে হ্যামিল্টনিয়ান ছিল এখন সেই হ্যামিল্টনিয়ান পরিবর্তিত হয়ে যেতে পারে, এবং সেই হ্যামিল্টনিয়ানে যে পার্টারবিং টার্মটা আসবে সেই টার্মটাও ঠিক ওই ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড যেভাবে অসিলেট করছে সেইভাবে অসিলেট করতে থাকবে। তো এইরকম কেসে যদি আমি অঙ্ক করতে চাই এবং প্রবলেমটা সলভ করতে চাই, তখন আমার টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরির প্রয়োজন হবে। তাহলে কথাটা কি? কথা সেই পুরাতন কথা যে আমার যে হ্যামিল্টনিয়ান ছিল, ইকুয়েশন 35.1 দেখেন, আমার একটা হ্যামিল্টনিয়ান, এর মধ্যে এইচ নট হলো আনপারটার্বড, সিম্পল, খুব ভালো জিনিস। এই হ্যামিল্টনিয়ান থাকলে আমি প্রবলেম সলভ করতে পারি। কিন্তু এখন আলো ফেলার ফলে বা টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন আসার ফলে এরকম একটা টার্ম চলে আসে, একটা এইচ ড্যাশড এইচ প্রাইমড একটা টার্ম চলে এসছে। এবং এই যে এইচ নট, এটা হলো সিম্পল, এইচ ড্যাশ হচ্ছে স্মল। আমি বলেছিলাম যে আপনি যদি পার্টারবেটিভ সিরিজে এটাকে আমরা তো এক্সপ্যান্ড করার চেষ্টা করব, ঠিক নন ডিজেনারেট কেসের জন্য যেমন করেছিলাম, সেরকম একটা কাজ করার চেষ্টা করব। কাজেই এইচ নটের তুলনায় আমার এইচ প্রাইম কম। এবং একই সাথে এটাও সত্য যে এইচ নট যদি একটা, এটা হলো একটা আইগেন স্টেট, সেই স্টেট কেথ স্টেটের কথা বলছে, কেথ স্টেটের উপরে অপারেট করে। এখানে সাই লেখা নাই, এখানে লেখা আছে ইউ কে, তার উপরে যদি এইচ নট অপারেট করে তাহলে এরকম একটা আইগেন ভ্যালু ইকুয়েশন পাওয়া যায়, এবং এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা আমরা অ্যানালিটিক্যালি সলভ করতে পারি। এখন যেটা হবে সেটা হচ্ছে এই টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশনের কি কনসিকুয়েন্স এবং সেখানে কি হয় না হয় সেই আলাপগুলো আমরা করব। এখানে অনেক কথাবার্তা আছে, অ্যাডিয়াব্যাটিক অ্যাপ্রক্সিমেশনের কথা আছে, সেটা আমি যদি রিলেভেন্ট হয় তাহলে আলোচনা করব। এখন টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশনের টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা আমাকে নিতে হবে না টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন? অফকোর্স আমার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশনটা নিতে হবে। এটা হলো টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন। তাহলে এটা হলো টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, যেখানে টোটাল হ্যামিল্টনিয়ান নেওয়া হয়েছে এবং টোটাল ওয়েভ ফাংশনটা নেওয়া হয়েছে। তার মানে পার্টার্বড স্টেটে যখন থাকে সেই সময়কার ওয়েভ ফাংশন। দেখেন আনপার্টার্বড ওয়েভ ফাংশনটা হলো ইউ, আনপার্টার্বড ওয়েভ ফাংশন হলো ইউ, আর এটা হলো পার্টারবেশন সহ যেই ঘটনা ঘটে। কিন্তু আমার জন্য খারাপ খবর হলো এইটাকে আমি সলভ করতে পারি না, এইটাকে আমি সলভ করতে পারি না, কারণ এই হ্যামিল্টনিয়ানের মধ্যে পার্টার টার্ম আছে এবং এইখানে যে সাই আছে এইটা ওই যে ভদ্র যে ওয়েভ ফাংশনটা ছিল ইউকে, সেই ইউকে না, অন্য কিছু, কারণ এখন হ্যামিল্টনিয়ান চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি করব? আমরা যেটা করব বুদ্ধি ওই আগের বুদ্ধি, একেবারে আগের বুদ্ধি। আমরা বলবো এই সাইটাকে আমার এই যে ওয়েল বিহেভড ইউ আছে যেগুলো অ্যানালিটিক্যাল সলিউশন থেকে পাওয়া যায়, এদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে। ঠিক এই কাজে কিন্তু আমরা ওই নন ডিজেনারেট কেস বা ডিজেনারেট কেস যাই করি না কেন, আমাকে এই অ্যাজাম্পশন নিতে হয়েছিল। এবং আপনাদের আমি বলেছিলাম এর পিছনে একটা যুক্তি হলো, আমরা যখন ফুরিয়ার সিরিজ করি, যে হোয়াট এভার বি দ্য ফাংশন, এর যদি কিছু বৈশিষ্ট্য থাকে তাহলে সেটাকে summation of analytical function with some time period এবং তার ফান্ডামেন্টাল এবং সেগুলোর গুণিতক এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এইখানেও নিশ্চয়ই সেই স্পিরিটে আমরা লিখেছি যে এই সাইটাকে আমরা প্রকাশ করতে পারি ইন টার্মস অফ ইউ, যেখানে আগে কিছু কোএফিসিয়েন্ট আছে, তার মধ্যে কোএফিসিয়েন্টের একটা অংশ মানে এগুলো হলো টাইম ডিপেন্ডেন্ট, এবং এইখানে একটা ইউনিটারি অপারেটর আছে। আনফরচুনেটলি ইউনিটারি অপারেটর পড়ানোর কোনো সুযোগ আমার হয়নি আপনাদেরকে। আপনাদের বোধহয় একটা ধারণা আছে যে আমরা যদি ম্যাট্রিক্সে যাই, ডিরাকের ব্রাকেট নোটেশনে যাই, তাহলে ইকুয়েশন অফ মোশন হয়, শ্রোডিঙ্গার পিকচারে হয়, হাইজেনবার্গের পিকচারে হয়, ইন্টারঅ্যাকশন পিকচারে হয়। এগুলো তো বোধহয় অন্তত এগুলো সম্পর্কে কিছু পরিচিতি বোধহয় আছে, তাই না? জি স্যার, আছে স্যার। আচ্ছা, তাহলে সেখানে দেখা যায় যে টাইম এভলিউশন যদি আমি নিতে চাই, তাহলে একটা টাইম এভলিউশন অপারেটর আমাদের এই স্টেশনারি স্টেট যে সলিউশন, সেই সলিউশনের সাথে আমার গুণ করতে হয় আর কি।
এইটা হলো সেই টাইম এভলিউশন অপারেটর। এখানে যেহেতু ইউএন এনেছি, এখানে ই পরে দেখেন একটা সাফিক্স আছে এন, তাহলে এইটা হলো সেই টাইম এভলিউশন অপারেটর, যেটা কিনা এই ফাংশনটার ভিতরে টাইম ডিপেন্ডেন্সটাকে ইনডিউস করে। এখন এইটাকে যদি আমি এই ইকুয়েশনে সাবস্টিটিউট করি, তাহলে দিস ইকুয়েশন আই উইল গেট, আপনি সিম্পলি সাবস্টিটিউট করবেন, এবং এখানে টি এর ফাংশন দুটো আছে, একটা হলো এই যে এক্সপোনেনশিয়াল ফাংশন, আর একটা হলো যে এই কোফিশিয়েন্টটা টাইম ডিপেন্ডেন্ট কোফিশিয়েন্ট। আপনি ডু ইন্টিগ্রেশন বাই পার্টস, এবং সেইটা করেন, সেইটা করে এখানে এই যে এই হ্যামিল্টনিয়ানটাকে লেখেন এইচ নট প্লাস এইচ প্রাইম, এবং এইখানে যে আপনার ইয়ে আছে সাই আছে, সেই সাইটাকে তো আমরা এখানে ধরে নিয়েছি, সেই সাইটাকে এখানে লেখা হয়েছে। এটা যদি করেন তাহলে ইউ উইল গেট সামথিং লাইক দিস। খাতা কলমে করলে এটা 1 মিনিটে আপনারা এরকম পেয়ে যাবেন। এখন কথা হলো এই টার্মটার ভিতরে এইচ নট আছে, এই এইচ নট যদি এই ইউএন এর উপরে অপারেট করে তাহলে আপনি পান ইএন ইউএন, এই যে এখানে যেটা আছে, কে এর উপরে অপারেট করলে ই কে, এন এর উপরে অপারেট করলে ই এন। ভালো কথা। এইটাকে যদি এর ভিতরে ঢুকিয়ে আমরা যদি অর্থ নর্মালিটি কন্ডিশনটাকে ইয়ে করি, অ্যাপ্লাই করি, এরপরের স্টেপ যেটা, সেখানে অর্থ নর্মালিটি অ্যাপ্লাই করার আগে যে কাজটা করতে হবে, এটা কিন্তু আপনাদের এখন কি বলে আন্দাজ করতে পারার কথা। কারণ সবসময় আমরা কি করি, এইটার কমপ্লেক্স কনজুগেট দিয়ে উল্টো দিকে গুণ করি একটা ভিন্ন ইন্ডেক্স নিয়ে, তারপরে পুরোটাকে ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করে আমরা অর্থ নর্মালিটি কন্ডিশনের আলাপটা করি। আলাপ করলে দেখা যায় যে কিছু টার্ম থাকে না ডিউ টু অর্থ নর্মালিটি, কিছু টার্ম থাকে, এবং শেষ পর্যন্ত যেটা পাওয়া যায়, ঠিক এই কাজে কিন্তু আবারও বলি, ওই ডিজেনারেট বলি নন ডিজেনারেট বলি, সেইখানে কিন্তু আমাদের করতে হয়েছে আর কি। তার মানে এই ইকুয়েশনটা দাঁড় করানোর পর এই ইকুয়েশনের উভয় দিকে ইউ কে স্টার দিয়ে গুণ করা হয়েছে, এখানে করা হয়েছে, এখানে করা হয়েছে, এখানে করা হয়েছে, তারপরে পুরাটাকে ইন্টিগ্রেট করা হয়েছে। পুরাটাকে যখন ইন্টিগ্রেট করেছেন তখন যেহেতু এইচ নট এর উপরে, এইচ নট ইউএন এর উপরে অপারেট করবে, আপনি অপারেট করিয়ে নেবেন। যেখানে অপারেট করবে না সেখানে এই যে ইন্টিগ্রেট করেছেন সেই ইন্টিগ্রেশনের ভিতরে আপনি দেখবেন যে কোথায় অর্থ নর্মালিটি কন্ডিশনকে ইম্পোজ করা যায়। যেখানে যায় সেখানে করবেন, করার পরে যে টার্মগুলো আপনার টিকে থাকবে সেই টার্মগুলো হচ্ছে এইটা। এর মধ্যে দেখেন এ কে এর উপরে একটা ডট আছে, এই ডট মানে হলো টাইম ডেরিভেটিভ। তাহলে দিস ইজ হোয়াট ইউ উইল গেট। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আমরা যদি এই পার্টটুকুর কথা চিন্তা করি, এটা বিটুইন টু স্টেটস, একটা ইন্ডেক্স কে, একটা ইন্ডেক্স হলো এন। আমরা যদি এর ভিতরে এই পার্টারবিং হ্যামিল্টনিয়ানের এফেক্টটা চিন্তা করি, তাহলে এনার্জি রিপ্রেজেন্টেশন বলে একটা রিপ্রেজেন্টেশন আছে। আমরা সেই এনার্জি রিপ্রেজেন্টেশনের স্পিরিটে, আপনারা বোধহয় এনার্জি রিপ্রেজেন্টেশনের কথা লিখেছেন, যেটা আসলে শোরিঙ্গারের রিপ্রেজেন্টেশন, কিন্তু সেইখানে যে আইগেন স্টেট গুলো নেওয়া হয়েছে সেই আইগেন স্টেট গুলো সবই এনার্জি বা হ্যামিল্টনিয়ানের আইগেন স্টেট। সেই জন্য আমরা এনার্জি আইগেন ভ্যালু গুলো লিখতে পারি আর কি। তো সেইভাবে যদি করি তাহলে দেখবেন যে এইখানে এই দুটো স্টেট যেহেতু ইনভলভ, কাজেই এইরকম একটা টার্ম চলে এসছে, এরকম একটা টার্ম চলে এসছে। এবং এইটাকে, এই টার্মটাকে নিয়ে যে ওমেগা কে এন, এই দুই স্টেটের মধ্যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা বোরের পস্টুলেট থেকে আসে। এটা যদি করি তাহলে দেখা যাবে যে এ ডটের ভ্যালু হচ্ছে এইটা। এ ডটের ভ্যালু যদি আপনি জানেন তাহলে এটাকে ইন্টিগ্রেট করে আপনি এর ভ্যালু বের করবেন, এবং বিভিন্ন কে এর জন্য বিভিন্ন এর ভ্যালু বেরোবে। এর ভ্যালুগুলো যদি আপনার জানা হয়ে থাকে, এ সেন্টার নরমালাইজেশনের কারণে ব্যবহার করবেন, এই ভ্যালুটা আপনার জানা হয়ে যাবে, এবং এই ভ্যালুটা জানা হয়ে গেলে আপনি আসলে এই পার্টার্বড ওয়েভ ফাংশন উইথ দিস টাইম ডিপেন্ডেন্স কি হবে সেটাও বের করে ফেলতে পারবেন। তাহলে প্রেসক্রিপশনটা আবার আমরা একটু ভালো করে বুঝি যে ঘটনাটা কি। ঘটনা কিন্তু গতকালকে আমরা যে ঘটনা ঘটিয়েছি এক্স্যাক্টলি সেই ঘটনা, কিন্তু আলাদা কোথায়। গতকাল আমরা যে কোফিশিয়েন্ট গুলো নিয়ে আসছিলাম সেগুলোর ভিতরে কোনো টাইম ডিপেন্ডেন্স ছিল না, প্লাস গতকাল নন ডিজেনারেট কেসে আমার এরকম কোনো টাইম এভলিউশন অপারেটর আনতে হয়নি। এখন আমার যে কোফিশিয়েন্ট গুলো আছে সেখানে আমার
টাইম ডিপেন্ডেন্স থাকবে, কারণ আমি টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশনের কনসিকুয়েন্স জানতে চাই। প্লাস এই ওয়েভ ফাংশন এগুলো স্টেশনারি ওয়েভ ফাংশন নয়, যেহেতু আমার হ্যামিল্টনিয়ানের ভিতরে টাইম ডিপেন্ডেন্স আছে, ওয়েভ ফাংশনের ভিতরেও টাইম ডিপেন্ডেন্স ঢুকে যাবে, ওয়েভ ফাংশনেরও টাইম এভলিউশন আছে। এবং আমরা জানি যে ওই শোরিঙ্গার পিকচার, হাইজেনবার্গ পিকচার, ইন্টারঅ্যাকশন পিকচার, এগুলো থেকে আমাদের জানা আছে যে টাইম এভলিউশন অপারেটর হচ্ছে এই এক্সপোনেনশিয়াল টার্মটা। দিস টার্ম উইল কাম আপ। এই টার্মটাকে সহ আমাকে সাই লিখতে হয়েছে, এইটাকে আমার এখানে সাবস্টিটিউট করতে হয়েছে। সাবস্টিটিউট করার পরে আমি এই লাইন পেয়েছি, যেখান থেকে আইগেন ভ্যালু ইকুয়েশন পাওয়া যায় সেখানে সেই এক্সপ্রেশনটা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে উভয় দিকে এই যে ইউ এন আছে তার কমপ্লেক্স কনজুগেট ইউ কে স্টার দিয়ে গুণ করেছি। এন লিখিনি, কে করেছি, কারণ মিক্স স্টেটের ব্যাপারটা এখানে আসবে, ট্রানজিশনের ব্যাপার আছে। এটা আপনার নন ডিজেনারেট কেসেও তাই করতে হয়েছে, একটাকে এন ধরেছি একটাকে এম ধরেছি, ধরে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো এইটা। এইটাকে যদি এখন এই যে ওমেগা কে এন এর রেসপেক্টে যদি আমরা করি, তাহলে দেখেন এখানে ই টু দি পাওয়ার কে আছে, এখানে ই টু দি পাওয়ার এন আছে, এই দুটোর পার্থক্য যদি আমি নিয়ে যদি এইচ কার দিয়ে ভাগ করি ওমেগা কে এন পাওয়া যাবে। সেই ওমেগা কে এন এখানে লিখে আমরা যে এক্সপ্রেশনটা পেয়েছি সেইটা হলো এ ডটের, এটা হলো আপনার কি বলে টাইম ডেরিভেটিভ অফ কোফিশিয়েন্ট। এইখান থেকে আমরা প্রত্যেকের জন্য এ কোফিশিয়েন্ট গুলোর টাইম ডিপেন্ডেন্স সহ আমরা বের করার একটা চেষ্টা করতে পারি। এখন ইন্টারাকশন পিকচারটা এখানে জরুরি, তার কারণ ইন্টারাকশন পিকচার যেটা বলে, ইন্টারাকশন পিকচারের বড় একটা সুবিধা হলো ইন্টারাকশন পিকচার সবসময় আপনাকে আপনার যে হ্যামিল্টনিয়ান আছে সেটাকে দুই ভাগে ভাগ করে দেওয়ার সুযোগ করে দেয়। এই দুই ভাগে ভাগ কি করে করা হয়, আমি হ্যামিল্টনের একটা অংশ রাখি যার ভিতরে কোনো টাইম ডিপেন্ডেন্স নাই, আর একটা অংশ রাখি যার ভিতরে টাইম ডিপেন্ডেন্স আছে। তার মানে ইন্টারাকশন পিকচারটা এই টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরির জন্য বিশেষ উপযোগী আর কি। এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এইরকম টার্ম আসে, এই যে টাইম এভলিউশন অপারেটর এবং একটা কোএফিশিয়েন্ট যার টাইম এভলিউশন আছে। যেহেতু ইন্টারাকশন পিকচার ওইভাবে আমরা দেখিনি, কাজেই এগুলো নিয়ে আর খুব আলাপ করি না। কথাটা হলো ইন্টারাকশন পিকচারের যদি আমি টোটাল অ্যাপ্লিকেশনটা বুঝি, তাহলে এই যে এ কোএফিশিয়েন্ট যেগুলো আছে সেগুলোর ভ্যালু আমি বের করতে পারবো। এখন সেই বের করার জায়গায় যাই, এই হচ্ছে আমার অবস্থা। ইকুয়েশন 35.5 আপনার ইকুয়েশনটা লিখে রাখতে পারেন। এটা হলো এই কোএফিশিয়েন্টের টাইম ডেরিভেটিভ, আমরা এটা বের করতে চাই। ইন্টারাকশন পিকচার যে স্পিরিটে চলে সেই স্পিরিটে আমরা বলছি যে এই কোএফিশিয়েন্ট গুলোকেও হ্যামিল্টনিয়ানকে যেহেতু আমরা ল্যামডা দিয়ে স্কেল করতে পারি পার্টে, যেটা নন ডিজেনারেট কেসে করছি, এখন এই এ যে কোএফিশিয়েন্ট গুলো আছে সেগুলোকেও ল্যামডার রেসপেক্টে আমরা একটা সিরিজে লিখব। একটা জিনিস খেয়াল করেন, আমরা নন ডিজেনারেট কেসে ল্যামডার রেসপেক্টে যে লিখেছিলাম সেখানে কিন্তু কোএফিশিয়েন্টকে লিখিনি, ওয়েভ ফাংশনকে লিখেছিলাম, কিন্তু এখানে কোএফিশিয়েন্টকে আমরা ল্যামডা রেসপেক্টে এক্সপ্যান্ড করছি। তার কারণটা কি? তার কারণ হলো আমার আসলে এই ওয়েভ ফাংশন বের করতে গেলে এইটুকুই জানা দরকার, ইউএন গুলো ওয়েল বিহেভড আনপারটার্বড আইগেন ফাংশন আমার জানা আছে। এইটা হলো নরমালাইজেশনের জন্য, ওটা তো আমি নরমালাইজ করতেই পারি। তাহলে আমার জানা দরকার হলো এইটা আমার জানা দরকার। আর ইউএন হলো আনপারটার্বড হ্যামিল্টনিয়ানের জন্য আইগেন ভ্যালু, যেটাও আমার জানা আছে। তাহলে পুরা ওয়েভ ফাংশন বের করার অর্থ হলো আমার এই এ এন অ্যাজ এ ফাংশন অফ টি এই টার্মগুলোকে বের করে ফেলা। সেই জন্যই আমরা এখানে যে এক্সপেনশনটা করলাম সেটা নট অফ দ্য ওয়েভ ফাংশন বাট দ্য কোএফিশিয়েন্ট। তাহলে ঠিক একই ভাবে আমরা যদি এক্সপ্যান্ড করি, ওইখানে যেভাবে এক্সপ্যান্ড করেছিলাম ইকুয়েশন 35.5 এ, এখানে এইটাকে এইভাবে রিপ্লেস করব এবং এ কে এইভাবে রিপ্লেস করব, তাহলে আমরা ওই সাবস্টিটিউশনটা যদি ওখানে করি, তার মানে এই ইকুয়েশনে যদি সাবস্টিটিউট করি, তাহলে আমি যেটা পাবো, সাবস্টিটিউট করে কি করতে হবে আমাকে একজন বলবেন?
সাবস্টিটিউট করে ল্যামডার পাওয়ার গুলো দেখতে হবে এবং পাওয়ার গুলো দেখে আমাকে ইকুয়েট করা শুরু করতে হবে। আপনাদের যদি নন ডিজেনারেট প্রবলেমটা মনে থাকে তাহলে সেখানে আমরা কি করছিলাম, আমরা ল্যামডার পাওয়ার দেখে দেখে সেই পাওয়ারের যে কোএফিসিয়েন্ট গুলো ছিল সেগুলোকে আমরা ইকুয়েট করেছিলাম। এখানে যদি সেভাবে ইকুয়েট করি তাহলে আমরা যেটা পাই সেটা আমরা প্রথমে পাই হলো এই যে 0th অর্ডারের যে টার্মটা, সেই টার্মটার ফার্স্ট ডেরিভেটিভ হলো 0 এবং ফার্স্ট ডেরিভেটিভেরই আলাপ, ফার্স্ট ডেরিভেটিভ হলো 0। তার মানে a কে অ্যাজ এ ফাংশন অফ t এটা আসলে একটা কনস্ট্যান্ট, প্রথম টার্মটা হলো কনস্ট্যান্ট। অন্যান্য টার্মগুলোর জন্য রিকারশন রিলেশন দাঁড়িয়ে যাবে এবং সেই রিকারশন রিলেশনের চেহারাটা হলো এরকম। তার মানে আমি যদি 0-র জন্য জানি তাহলে তার সাথে 1 যোগ করতে হবে, 1 যোগ করলে এখানে কোএফিসিয়েন্টের ডেরিভেটিভ আসবে। আমি যদি 1-এর জন্য জানি তাহলে তার সাথে 1 যোগ করতে হবে, তাহলে 2-এর জন্য আসবে। এইভাবে একটার সাথে আরেকটাকে রিলেট করার জন্য এক্সপ্রেশন আসবে। তাহলে এই যে কথাগুলো বললাম, এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে 0 অর্ডার কোএফিসিয়েন্ট যেটা সেটা কনস্ট্যান্ট ইন টাইম। অন্য অর্ডারের যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলো আমরা এই ইকুয়েশন 35.8 থেকে বের করতে পারবো এবং বের করতে পারলে আমাদের সাই জানা হয়ে যাবে, বের করতে পারলে আমাদের সাই জানা হয়ে যাবে। এবং এইখানে এই শিফের বইয়ে এই প্রসেসটাই বর্ণনা করা আছে যে আমাদের টাইম ডোমেইন হচ্ছে, আমি কোন টাইমের জন্য জানতে চাই, টি টাইমে, যেটা শুরু হলো -∞ থেকে, আমি টি টাইমে এসে এই কোএফিসিয়েন্টের অবস্থাটা কেমন হলো সেটা আমি বের করতে পারবো। এখন যদি পার্টারবেশন থাকে এবং সেই পার্টারবেশনের নেচার যদি হারমোনিক হয়, এখানে বলা আছে হারমোনিক পার্টারবেশন, তার মানে ওই হারমোনিক অসিলেশনের মতো যদি পার্টারবেশন হয় তাহলে কি দাঁড়ায় আমরা সেটা এখানে দেখানো আছে। এটা অ্যাসিউম করা হয়েছে যে দ্য ম্যাট্রিক্স এলিমেন্ট, তার মানে এই যে এখানে যে এক্সপেকটেশন ভ্যালুর মতো যে ব্যাপারটা আছে এটা এক্সপেকটেশন ভ্যালু না, এটা আসলে একটা ম্যাট্রিক্স এলিমেন্ট বিটুইন দ্য স্টেটস কে এন্ড এম। আমরা ধরে নিচ্ছি যে এই ম্যাট্রিক্স এলিমেন্টটায় এই ধরনের একটা হারমোনিক টার্ম থাকবে, হুইচ ইজ কি বলে ন্যাচারাল, যে থাকা উচিত। যদি আমার পার্টারবেশনের ভিতরে একটা হারমোনিক টার্ম থাকে তাহলে এনার্জির জন্য যে ম্যাট্রিক্স এলিমেন্ট তৈরি করব ওই একই ফ্রিকোয়েন্সিতে সেখানেও একটা হারমোনিক টার্ম থাকা উচিত। এটা অনেকটা ফোর্সড অসিলেশনের মতো, আপনি বাইরে থেকে যেই ফ্রিকোয়েন্সি নিয়ে একটা সিস্টেমকে ডিস্টার্ব করবেন ওই ফ্রিকোয়েন্সি ওই সিস্টেমটা ওই ফ্রিকোয়েন্সিতেই ডিস্টারবেন্স দেখাবে আর কি। তো আমি এইটার ফার্স্ট অর্ডার অ্যামপ্লিটিউড, এই যে এইখান থেকে বের করার যে তরিকা ফার্স্ট অর্ডার অ্যামপ্লিটিউড, আপনি যদি ওই অ্যাজাম্পশন নিয়ে কাজ করেন তাহলে দিস উইল বি দ্য ফার্স্ট অর্ডার টার্ম। এগেইন আপনি যদি অঙ্ক না করেন এটা বোঝানো যাবে না, আপনাকে অঙ্কটা করে দেখতে হবে এবং অঙ্কটা খুব সহজ অঙ্ক নয় কিন্তু করা যায় আপনি যদি প্রপার ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং কমপ্লেক্স ইন্টিগ্রাল করতে পারেন, দেন ইউ উইল গেট ইট। আচ্ছা, তাহলে এখানে দেখেন ফার্স্ট অর্ডার যে টার্মটা আছে এই টার্মটা শক্তিশালী হয় কখন? এই টার্মটা শক্তিশালী হয় তখন যখন আপনার পার্টারবিং ফ্রিকোয়েন্সি, দুটো এনার্জি লেভেলের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যের করেসপন্ডিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা সেটার খুব কাছাকাছি হয়। সেটার খুব কাছাকাছি যখন হয় তখন এই টার্মটা শক্তিশালী হয়ে যায় এবং অন্যান্য ফ্রিকোয়েন্সির জন্য এই টার্মগুলো শক্তিশালী হতে পারে না। সেই কথাটাই এখানে বলা আছে, এটা কাইন্ড অফ রেজোনেন্সের ব্যাপার। এবং ঠিক ক্লাসিক্যাল ফিজিক্সেও এই ধরনের রেজোনেন্সের আলাপ আছে যে আপনি যদি যেটা দিয়ে ডিস্টার্ব করবেন, পার্টার্ব করবেন, সেইটার ফ্রিকোয়েন্সি যদি আপনার সিস্টেমের কোনো একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কাছাকাছি হয় তাহলে সেই ঘটনাটা খুবই শক্তিশালী। আর যদি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থেকে আপনি অনেক দূরে চলে যান তাহলে সেই ডিস্টারবেন্সের যে এফেক্ট সেই এফেক্টটা অনেক দুর্বল আর কি। তো কোয়ান্টাম সিস্টেমেও তাই, এবং কোয়ান্টাম সিস্টেমে এই এফেক্টটা খুব শক্তিশালী। তার মানে কি? তার মানে হলো এই ধরনের ট্রানজিশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর এর আগে আমরা যখন সুপারপজিশন প্রিন্সিপাল শিখেছিলাম তখন আমরা বলেছিলাম ওই যে কোএফিসিয়েন্ট গুলো থাকে সেই কোএফিসিয়েন্টের অ্যাবসলিউট স্কয়ার যত বড় ট্রানজিশন হওয়ার সম্ভাবনাও তত বেশি। তাহলে এইখানে ফার্স্ট অর্ডার যে কোএফিসিয়েন্ট সেই কোএফিসিয়েন্ট হচ্ছে এইটা, এটার অ্যাবসলিউট স্কয়ার যদি আপনি নেন তাহলে এইটা পাবেন। এবং দেখতে পাচ্ছেন যে এই টার্মটা খুব বড় হয়ে যায় যখন নিচের এই টার্মটা জিরোর কাছাকাছি চলে যায়।
নিচের এই টার্মটা যখন জিরোর কাছাকাছি চলে যায়। নিচের এই টার্মটা কখন জিরোর কাছাকাছি চলে যাবে? এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা হলো ই কে এবং ই এম এনার্জি লেভেলের ভিতরে যে এনার্জি ডিফারেন্স, তাকে যদি আপনি এইচ কাট দিয়ে ভাগ করেন তাহলে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি পাবেন সেইটা। এটা ওই সিস্টেমের একটা ন্যাচারাল ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। আর ওমেগা ফ্রিকোয়েন্সি দিয়ে আপনি বাইরে থেকে এটাকে পার্টনার করেছেন। এ দুটো ফ্রিকোয়েন্সি কাছাকাছি হওয়ার অর্থ হলো আপনার এই কোএফিসিয়েন্টটার ভ্যালু অনেক বড় হয়ে যাওয়া। এই দুটো ফ্রিকোয়েন্সি কাছাকাছি হওয়ার অর্থ হলো এটা অনেক বড় হয়ে যাওয়া, এবং সেই ক্ষেত্রে এই ধরনের ট্রানজিশন প্রবাবিলিটি অনেক অনেক বড়। এবং এই ট্রানজিশন প্রবাবিলিটিটা তার মানে কি, হারমোনিক পার্টারবেশন করেছি, এখন এক এনার্জি লেভেল থেকে আরেক এনার্জির ভিতরে আমার সিস্টেম অসিলেট করছে, ট্রানজিশন হচ্ছে। এটাকে যদি প্লট করা যায় তাহলে এটার চেহারা এরকম। এইটা হলো দুই ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য, এইটা হলো ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি, এইটা হলো পার্টারবিং ফ্রিকোয়েন্সি যখন কোনো পার্থক্য নাই। দেখেন কোএফিসিয়েন্টটা ভীষণ লম্বা। তারপরে পার্টিকুলার কতগুলো জায়গাতে যেখানে ওই কোসাইন ফাংশন তো না, সাইন ফাংশনের ম্যাক্সিমাম গুলো পাওয়া যায়, সেই সমস্ত জায়গাতে যে আবার কিছু কিছু করে লাভ দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় লাভটা দিয়েছে যখন এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এবং পার্টারবিং ফ্রিকোয়েন্সি সমান হয়েছে। তাহলে এই কোএফিসিয়েন্ট গুলো থেকেই আমরা ওই দ্য এফেক্ট অফ টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন বুঝতে পারি। আমরা যেটা দেখলাম সেটা হলো জিরোথ অর্ডার যে কোএফিসিয়েন্ট সেটা কনস্ট্যান্ট, ওইটা ভিতরে টাইম ডিপেন্ডেন্সের কোনো জায়গা নাই। ফার্স্ট অর্ডার যে কোএফিসিয়েন্ট সেইটা থেকেই কিন্তু আমরা এটা তৈরি করেছি। এটা হলো ফার্স্ট অর্ডারের কোএফিসিয়েন্ট। এই যে এখানে দেখেন 1 লেখা আছে, ফার্স্ট অর্ডারের যে কোএফিসিয়েন্ট সেইখান থেকে আমরা এই ছবিটা তৈরি করেছি। তারপর সেকেন্ড অর্ডার কোএফিসিয়েন্ট আছে, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, ফিফথ অর্ডার আছে। তো এগেইন আমাদের সৌভাগ্য হলো যে এই অ্যাপ্রক্সিমেট মেথডে আমাদের ফার্স্ট অর্ডারের পরে খুব একটা যাওয়ার প্রয়োজন পড়ে না, সেকেন্ড অর্ডারের পরে তো যাওয়ার প্রয়োজন পড়ে না বললেই চলে। ব্যাপারটা হচ্ছে এই যে আপনি যদি ফার্স্ট অর্ডার পর্যন্ত ক্যালকুলেট করতে পারেন, আপনি সেফ জোনে চলে গেছেন। মোটামুটি আপনার যে রেজাল্ট সেটা রিয়েল রেজাল্টের খুব কাছাকাছি হবে আর কি। তো এই পর্যন্ত আমরা যেটা করলাম, আসলে করেছি কিনা জানি না, আমি যেটা বললাম কতটুকু ধরা গেল আমি জানি না, কতটুকু ধরা গেল আর কি। কিন্তু আপনি যদি আগের ক্লাসগুলো ফলো করেন তাহলে দেখবেন যে এইখানে যে প্রসেসটা অ্যাডপ্ট করা হয়েছে সেই প্রসেসটা কমপ্লিটলি নন ডিজেনারেট কেসের জন্য যে পার্টারবেশন থিওরি ছিল সেই একই প্রসেস এখানে অ্যাডপ্ট করা হয়েছে। তো আপনারা কিছু বলবেন কিনা, মানে এইখানে স্যার ফার্মি গোল্ডেন রুল যেটা আছে, আমি এখনো ফার্মির গোল্ডেন রুলে আসিনি, কারণ এই পর্যন্ত আসার পরে আমাকে ফার্মির গোল্ডেন রুলে আসতে হবে আর কি। তো তাহলে কি দাঁড়ালো যে এই যে কোএফিসিয়েন্টটা আছে এই কোএফিসিয়েন্টের স্কয়ার আপনাকে ট্রানজিশন প্রবাবিলিটির কথা বলবে। ট্রানজিশন প্রবাবিলিটি কি, কে এবং দেখেন এখানে দুটো ইন্ডেক্স কে এবং এম হলো দুটো কোয়ান্টাম স্টেট। দুটো কোয়ান্টাম স্টেটের ভিতরে আমি চাচ্ছি যে এইটা একটা কোয়ান্টাম স্টেট, এইটা একটা কোয়ান্টাম স্টেট। ধরা যাক ইলেকট্রনই আছে, একটা ইলেকট্রন কে স্টেটেও থাকতে পারে, এম স্টেটেও থাকতে পারে। আমি যদি স্টেশনারি স্টেট হতো তাহলে কে স্টেটে যে ইলেকট্রনটা আছে সে কে স্টেটেই বসে থাকতো, অথবা এম স্টেটে যে ইলেকট্রনটা আছে সে এম স্টেটেই বসে থাকতো। এখন এইরকম একটা সিচুয়েশনে আমি যদি টাইম ভ্যারিং পার্টারবেশন করি যার ফ্রিকোয়েন্সি হলো ওমেগা, তাহলে কিন্তু এ এনার্জি যেহেতু কম বেশি হবে এট দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ ওমেগা, এর ভিতরে এখন হ্যামিল্টনিয়ানের ভিতরে পার্টারবিং টার্মটা থাকার কারণে ইলেকট্রনগুলো এ স্টেট থেকে এখানে চলে আসতে পারে, আবার এ স্টেট থেকে ওখানে চলে যেতে পারে। এই যে আসা যাওয়া, তাহলে তো এইটার স্টেশনারি স্টেট হলো না। এই আসা যাওয়ার ঘটনাটা কতখানি ঘটবে সেটা ডিপেন্ড করবে এই যে এ কে 1 এইখানে যে কোএফিসিয়েন্টটা আছে সেটার অ্যাবসলিউট স্কয়ারের উপর। যদি এই ঘটনা এ কে 1 এর অ্যাবসলিউট স্কয়ার যদি বড় হয় তাহলে এই আসা যাওয়ার ঘটনাটা খুব বেশি ঘটবে আসা যাওয়ার ঘটনা। এবং এটাকে বড় করার উপায়টা কি? উপায়টা হলো এই দুটো এনার্জি লেভেলের ভিতরে এম এবং কে এর ভিতরে যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্সকে যদি আপনি এইচ কাট দিয়ে ভাগ করেন তাহলে একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টার্ম আসবে না?
সেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সমান ফ্রিকোয়েন্সি দিয়ে বা কাছাকাছি ফ্রিকোয়েন্সি দিয়ে যদি আপনি পার্ট করতে পারেন তাহলে দারুণভাবে এদের ট্রানজিশন হতে থাকবে। এবং সেইটাই কিন্তু এই যে এই ইকুয়েশনটাতে দেখানো হয়েছে। এখন রিয়েল সিচুয়েশনে আমি যদি আসলে এটা হিসাব করতে চাই তাহলে সেই হিসাবটা আমি কিভাবে করব, সেখানেই ফার্মির গোল্ডেন রুলের কথাটা আসবে আর কি। আমরা এই ছবিটা দেখলাম, ইটস এ ভেরি গুড পিকচার। এখন যেটা হয় বাস্তবে, আমরা লাইন স্পেকট্রামের কথা বলেছি, কিন্তু আপনি যদি এক্সপেরিমেন্ট করেন তাহলে দেখবেন যে এক্স্যাক্টলি লাইন স্পেকট্রাম কোনো সময় পাওয়া যায় না। তার মানে যেটাকে আপনার লাইন বলে মনে হচ্ছে আপনি খুব কাছে যে যদি দেখেন তাহলে দেখবেন সেটা ঠিক লাইন না। তার মানে যেটা রেখা হওয়ার কথা ছিল সেটা ঠিক রেখা না, সেটা এই কলমটার মতো। এই কলমটা তো লাইন না, তাই না? এটার একটা ফাইনাইট উইডথ আছে, তাই না? এটা চওড়া না? তাহলে আসলে লাইনগুলোও কিছুটা চওড়া। এটা আনসার্টেনিটি প্রিন্সিপালের একটা কনসিকোয়েন্স। তাহলে আমি যদি ক্যালকুলেট করতে চাই এই যে কি বলে ট্রানজিশন রেট, প্রতি সেকেন্ডে কতগুলো ট্রানজিশন হচ্ছে, তাহলে দুটো পার্টিকুলার এনার্জি লেভেলের ভিতরে না, কে লেভেলেরও একটা উইডথ আছে, এম লেভেলেরও একটা উইডথ আছে। তাহলে আসলে কোন এনার্জি লেভেলের ভিতরে ট্রানজিশন হচ্ছে, আমার এইটা বুঝতে গেলে একটা টার্ম নিতে হয়। সেই টার্মটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। ডেনসিটি অফ স্টেটস, এনার্জি ডেনসিটি অফ স্টেটস, এটা কিন্তু আপনারা সলিড স্টেট ফিজিক্সে দেখেছেন, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে দেখেছেন, বিভিন্ন ইয়েতে দেখেছেন যে নাম্বার অফ এনার্জি স্টেটস পার ইউনিট এনার্জি ইন্টারভেল পার ইউনিট ভলিউম। তাহলে আপনি যদি সিঙ্গেল এনার্জি স্টেটের ব্যাপার যদি না হয় যে এইখানেও কিছু এনার্জি আছে, এইখানেও কিছু এনার্জি আছে, তাহলে কতগুলো এনার্জি আছে, সেই সমস্ত এনার্জি তো ট্রানজিশনে অংশ নেবে। তাহলে কতগুলো এনার্জি আসে সেটা মেজার করতে গেলে আপনার জানতে হবে এই লেভেলের কি ডেনসিটি অফ স্টেটস এবং এই লেভেলের কি ডেনসিটি অফ স্টেটস। যদি বেশি হয় তাহলে বেশি বেশি লেভেলের ভিতরে ট্রানজিশন হবে। তাহলে ট্রানজিশন প্রতি সেকেন্ডে কতগুলো হবে সেটা যদি আপনি বের করতে চান, ডেফিনেটলি এইটা ওই ডেনসিটি অফ স্টেটস বেশি হলে বেশি বেশি হবে, ডেনসিটি অফ স্টেটস কম হলে কম কম হবে। কাজে ট্রানজিশন রেটটা দ্যাট উইল বি প্রপোর্শনাল টু দ্য ডেনসিটি অফ স্টেটস। এখানে রো কে যে টার্মটা আছে সেটা হলো ডেনসিটি অফ স্টেটস। এবং কোন সময়ের ভিতরে আমি ট্রানজিশন রেট রাখছি, একটা ক্যারেক্টারিস্টিক টাইম, সেটা হলো টি নট। এই টি নট সময়ের ভিতরে কতগুলো ট্রানজিশন হচ্ছে এটা আমি জানতে চাই, এবং এটার নাম হলো ট্রানজিশন রেট। এই ট্রানজিশন রেটের জন্য যে এক্সপ্রেশন, তার মধ্যে এই যে বললাম ডেনসিটি অফ স্টেটস ঢুকে পড়েছে, এবং ওই পুরো এনার্জি উইডথের উপরে আমার ইন্টিগ্রেট করতে হবে। এই ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে আলটিমেটলি যে এক্সপ্রেশনটা পাই সেটা হলো এই ইকুয়েশন। ইকুয়েশন 35.14, এবং এইটাই আপনারা জানতে চাচ্ছিলেন। এই ইকুয়েশনটা আপনাদের লিখে নিলে ভালো হয়। এই ইকুয়েশনটা হলো ফার্মির গোল্ডেন রুল। এইটা থেকে কে এবং এম স্টেটের ভিতরে প্রতি সেকেন্ডে কতগুলো ট্রানজিশন হচ্ছে সেইটা আমি ক্যালকুলেট করতে পারি। তাহলে এইটা যদি আমি ক্যালকুলেট করতে চাই আমার কি কি জানা থাকতে হবে? আমার ডেনসিটি অফ স্টেটস জানা থাকতে হবে, এবং এই যে ম্যাট্রিক্স এলিমেন্ট আছে of the perturbed part of the time dependent Hamiltonian between the states k and m, এইটা আমার ক্যালকুলেট করতে পারতে হবে। এই ক্যালকুলেশনটা যদি আমি করতে পারি আর আমার যদি ডেনসিটি অফ স্টেটস জানা থাকে, তাহলে আমি বলে দিতে পারবো যে এই দুটো পার্টিকুলার এনার্জি স্টেট, একটা হলো কে স্টেট একটা হলো এম স্টেট, এর ভিতরে ওমেগা ফ্রিকোয়েন্সি দিয়ে আমি যেটাকে পার্টার্ব করছি, সেই পার্টারবেশনের ফলে প্রতি সেকেন্ডে কতবার ইলেকট্রনের কথাই বলি, কে থেকে এম এ অথবা এম থেকে কে তে চলে যাচ্ছে। যেগুলো আগে ছিল স্টেশনারি স্টেটস, এবং আগে ইলেকট্রনগুলো স্টেশনারি ছিল, এখন আর ইলেকট্রনগুলো স্টেশনারি স্টেটে এভাবে থাকে না, একবার কে থেকে এম এ যায়, একবার এম থেকে কে তে আসে। এটাই হলো ফার্মির গোল্ডেন রুল। এই ফার্মির গোল্ডেন রুলে যদি আপনি যেতে চান তাহলে আপনার এই পর্যন্ত আসতে হবে, এবং এই পর্যন্ত যদি আসতে চান তাহলে আপনার এই জায়গায় আসতে হবে। আর এই জায়গায় যদি আসতে চান তাহলে এর আগে যা যা বলেছি
তার সবগুলোই আপনাকে ফলো করতে হবে। তো এটাই গেল হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশনের আলাপ। আপনাদের যদি এই ব্যাপারে কিছু আলাপ থাকে, এখানে খুব অসাধারণ সব ইন্টারেস্টিং ব্যাপার আছে যেগুলো নিয়ে আমি কোনো কথা বলিনি, কিন্তু আপনারা যদি বইপত্রগুলো একটু দেখা শুরু করেন তাহলে দেখবেন যে এখানে খুব মজার মজার ব্যাপার আছে। এই যে লেজার তৈরি করি আমরা, সেখানে আর এমনি যখন অ্যাটমিক ইলেকট্রনের কথা বলি সেখানে স্পন্টানাস এমিশনও হয়, আবার স্টিমুলেটেড এমিশনও হয়। স্পন্টানাস এমিশন যখন হয় তখন কি বাইরে থেকে কারো ডিস্টার্ব করার প্রয়োজন হয়? হয় না, সেই জন্য এটার নাম হলো স্পন্টানাস এমিশন, নিজে নিজেই এমিট করে। আর স্টিমুলেটেড এমিশন যখন, তখন কিন্তু দেখেন ঠিক এখানে আমরা যে বিদ্যাটুকু শিখলাম সেই বিদ্যায় একটা লেভেল থেকে আরেক লেভেলে ইলেকট্রনকে যদি আমি খুব তাড়াতাড়ি নামিয়ে আনতে চাই, তাহলে দুটো লেভেলের এনার্জি ডিফারেন্সের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সির যদি একটা ডিস্টারবেন্স আমি তাকে দিতে পারি, তাহলে ট্রানজিশন খুব মারাত্মকভাবে ট্রানজিশন হবে। কারণ ওই যে আপনি দেখলেন যে কোএফিসিয়েন্টের ভ্যালু খুব বেশি হয়ে যায় এবং তখন ট্রানজিশন খুব দ্রুত হয়। তাহলে স্টিমুলেটেড ট্রানজিশন যদি আপনি ইফেক্টিভলি করতে চান হাইড্রোজেন অ্যাটমের 1 নম্বর স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে, তাহলে আপনার কি ধরনের আলো ফেলতে হবে? আল্ট্রাভায়োলেট না, হ্যাঁ, এক্স্যাক্টলি আল্ট্রাভায়োলেট আলো ফেলতে হবে, এবং আপনি হিসাব করে দেখাতে পারবেন যে কত ফ্রিকোয়েন্সির আলো ফেলতে হবে, এবং অত ফ্রিকোয়েন্সির আলো ফেললেই খুব মারাত্মকভাবে আপনি এমিশনটাকে স্টিমুলেট করতে পারবেন। কিন্তু আমি যদি আলো নাও ফেলি তাহলেও তো হাইড্রোজেন অ্যাটমের এক্সাইড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে এমনি রেখে দিলে একটা ট্রানজিশন হয়, সেটা হলো স্পন্টানাস এমিশন। তো লেজারে আমরা যে কাজটা করি আমরা স্টিমুলেটেড এমিশন করি। স্পন্টানাস এমিশনের তুলনায় আমি যদি ওইভাবে পার্টার্ব করে এমিশন ঘটাতে পারি, সেটা খুবই একটা এফিশিয়েন্ট ওয়ে অফ এমিশন আর কি। প্রচুর আলো বের করে নিয়ে আসা যায় স্টিমুলেট করে। আর মানে স্যার এই প্রিন্সিপাল থেকে লেজার তৈরি হয়? একদম 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 একদম। এবং সেখানে তো পার্টারবেশনটা টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন আর কি। তো এই এরকম আরো অনেক জিনিস আছে। স্টিমুলেটেড এমিশন, স্পন্টানাস এমিশন তো আরো ইন্টারেস্টিং, কিন্তু ওই যে আমাকে নিজেকে দমন করতে হচ্ছে, কারণ ওইটার এখন না বলি ওইখানেও ঘটনা আছে, সেটাও খুব ইন্টারেস্টিং। তো আমি এখন এই স্ক্রিনটা শেয়ার করা বন্ধ করছি। বন্ধ করে আপনারা যদি অনুমতি দেন বা আপনাদের যদি অন্য কোনো ব্যাপারে আলাপের কিছু না থাকে, তাহলে সামান্য সময় আছে, কিন্তু এই সামান্য সময়ই আমি একটু এই ম্যাট্রিক্স ফর্মালিজম নিয়ে একদম বেসিক দুই একটা কথা বলতে চাই আর কি। বলেন স্যার। বলেন স্যার। হ্যাঁ, অথবা আপনাদের কোনো বলেন স্যার। না স্যার, বলেন স্যার। বলেন স্যার, ম্যাট্রিক্সটাই বোঝা দরকার বেশি করে, একটু বলেন। ম্যাট্রিক্সটা বোঝার আর এনিওয়ে ঠিক আছে, দেখি কি করা যায়। তো ম্যাট্রিক্স ফর্মালিজমে আমাদের ওই যে আমি একটু হিলবার্ট স্পেস, তারপরে ওই ভেক্টর, এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করছিলাম। সেগুলো যদি একটু মনে করি তাহলে সহজ হবে। আমি একটু স্ক্রিন শেয়ারে যাই। জিনিসটা ধরতে আমার ছাত্রদের একটু সুবিধা মানে অসুবিধা হয়, তো আমি এইটা দিয়েই শুরু করি। যে খুব বেশি ইয়ে করা মানে পার্টার্ব হয়ে যাওয়ার দরকার নাই, কারণ আমাদের মাইন্ড যদি রিল্যাক্স থাকে তাহলে আমরা বেটার ধরতে পারি আর কি। যদি খুবই পার্টার্ব হয়ে যায় তাহলে ধরতে অসুবিধা হয়। তাহলে ম্যাট্রিক্স ফর্মালিজম আসলে আমরা কি করি? আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা প্রথম, হ্যাঁ আচ্ছা, এগুলো 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 আসলে আমি ক্লাস নেওয়ার সময় করোনার সময় তৈরি করা। এটা খুবই একটা ইনফর্মাল ডেসক্রিপশন আমরা যাব। সেটা হলো যে কোয়ান্টাম মেকানিক্স দুই রকম হয়। একটা হলো ওয়েভ মেকানিক্স, যেখানে ইন টার্মস অফ লিনিয়ার অপারেটর এবং ওয়েভ ফাংশন এবং শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে আমরা কাজ করি। আর ম্যাট্রিক্স মেকানিক্সে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করি সেগুলোকে আমরা স্টেট ভেক্টর বলি, এবং সেখানে স্টেট ভেক্টর গুলো লেখার কিছু নিয়ম কানুন আছে, আমরা বলি ব্রা এবং কেট নোটেশন ডিউ টু ডিরাক। এবং সেখানে যে লিনিয়ার অপারেটর গুলো ওয়েভ মেকানিক্সে আছে, ম্যাট্রিক্স মেকানিক্সে আপনি যখন চলে যাবেন সেই লিনিয়ার অপারেটর গুলো হয়ে যাবে হার্মিশিয়ান ম্যাট্রিক্স।
একটু আগে আমি কথাগুলো বলেছিলাম যে ম্যাট্রিক্স মেকানিক্সে মোমেন্টামের জন্য কি বলে ওয়েভ মেকানিক্সে মোমেন্টামের জন্য আমার একটা অপারেটর আছে, সেই অপারেটরের নাম আমরা দিয়েছি -i h del del x এক্স কম্পোনেন্টের জন্য। কিন্তু আমি যখন ম্যাট্রিক্স মেকানিক্সে চলে যাব তখন আমার গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াবে যে এই মোমেন্টামের জন্য আমার একটা ম্যাট্রিক্স দাঁড়াবে, যেই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তার মানে ম্যাট্রিক্স নিজে অপারেটর হিসাবে কাজ করবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে একেবারে শুরুর কথা আর কি, এই হচ্ছে একেবারে শুরুর কথা। এবং এই যে স্টেট ভেক্টর যেগুলো আছে, যেগুলোকে আমরা ব্রা অথবা কেট বলি, এই স্টেট ভেক্টর গুলো নিয়ে যত রকমের অপারেশন আছে সেই অপারেশন গুলো হয় একটা স্পেসে। যেমন আমি গতদিন বলছিলাম যে আপনার যখন ভেক্টর নিয়ে আপনি কাজ করেন, যত রকমের ভেক্টরের অপারেশন আছে সেগুলো হয় ভেক্টর স্পেসে। এই ব্রা এবং কেট স্টেট ভেক্টর গুলো নিয়ে যত রকমের কাজ হয় সমস্ত কাজ হয় হিলবার্ট স্পেসে। হিলবার্ট স্পেস হলো স্টেট ভেক্টর গুলো নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করার জায়গা। এবং আগেই বলেছি অপারেটর গুলো ম্যাট্রিক্স ফর্মে যাবে, এবং সেই ম্যাট্রিক্স যেহেতু আছে ম্যাট্রিক্সে ম্যাট্রিক্স এলিমেন্ট থাকে, আপনি যে ম্যাট্রিক্সই লেখেন সেখানে ম্যাট্রিক্স এলিমেন্ট আছে। অপারেটরের জন্য যখন আমরা ম্যাট্রিক্স অপারেটর তৈরি করি তখন প্রত্যেকটা ম্যাট্রিক্স এলিমেন্ট ফর দ্যাট পার্টিকুলার অপারেটর তার একটা নির্দিষ্ট অর্থ আছে। সেই অর্থগুলো আমি দেখি অল্প সময়ের মধ্যে একটুখানি ধরতে পারি কিনা। এবং বিশেষ গুরুত্ব আছে ইউনিটারি অপারেটরের, ম্যাট্রিক্স মেকানিজমে বিশেষ গুরুত্ব আছে ইউনিটারি অপারেটরের, আমি সেটাও একটু বলবো। তাহলে কথাটা হলো যে ডিরাক নোটেশনে এই যে আমি আলফা লিখেছি, আলফা হলো একটা স্টেটকে বোঝানোর জন্য কোয়ান্টাম মেকানিক্যাল, আপনি যদি ওয়েভ ফাংশন বলতে চান ওয়েভ ফাংশন বলতে পারেন। এইটাকে যখন এইভাবে দেখা যাচ্ছে না তো শেয়ার, এখানে জাস্ট একটা রিল্যাক্স এন্ড ও আপনি ওইখানেই আটকে আসছি তাই না? জি জি হাই হাই হাই, আমি তো অনেক দূর চলে গেছি। আমি এটা বন্ধ করি, আমাকে কি বন্ধ করে আবার শুরু করতে হবে নাকি? ঠিক আছে আমি বন্ধ করছি, কারণ স্ক্রিন দেখা না গেলে হবে না। স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার দিলাম, ওই রিল্যাক্সেই আছি আমরা তাই না? এখন আমি যাচ্ছি হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাচ্ছি। আপনারা কি নতুন কোন স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি না স্যার, এখনো আসেনি। স্যার আসেনি এখনো। রিল্যাক্সে আছে স্যার। নিচের দিকে আসেন স্যার। আমার কম্পিউটারও রিল্যাক্স করছে, আমি দেখি আবার কিছু করা যায়। তার মানে ওই পাওয়ার পয়েন্ট ইয়েতে যাচ্ছে। এখন কি দেখতে পাচ্ছেন? রিল্যাক্স দেখতে পাচ্ছেন? স্যার রিল্যাক্সে আছে। একটু আমাকে বলেন তো এখন কি এর পরের স্লাইডে এসেছি? হ্যাঁ তাহলে ওই যে এর পরের স্লাইডে, এবং আমি যে আলাপটা করছিলাম সেটা হচ্ছে এই আলাপ। আপনারা একটু দেখেন, এই কথাগুলোই বলছিলেন যে কোয়ান্টাম মেকানিক্স দুই ভাবে করা যায়, একটা হলো ওয়েভ মেকানিক্স, একটা হলো ম্যাট্রিক্স মেকানিক্স। এবং এই যে কথাগুলো বলেছি যে ওয়েভ মেকানিক্স এর জন্য অপারেটর গুলো হার্মিশিয়ান অপারেটর এবং লিনিয়ার অপারেটর, এবং আমরা ওয়েভ ফাংশন নিয়ে কথা বলি। ম্যাট্রিক্স মেকানিক্স এর জন্য আমরা স্টেট ভেক্টর নিয়ে কথা বলি, আর স্টেট ভেক্টর গুলো ব্রা এবং কেট নোটেশনে লেখা যায়। আর যে লিনিয়ার অপারেটর গুলো ছিল সেটা ম্যাট্রিক্স মেকানিক্সে এসে লিনিয়ার অপারেটরই আছে কিন্তু হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর চেহারা নিয়েছে। এই কথাগুলো আমি বলেছিলাম আর কি। এখন তো দেখা যাচ্ছে তাই না? দেখা যাচ্ছে। তাহলে যে টার্মিনোলজি যেগুলো ছিল, যে আমরা এখন স্টেট ভেক্টর নিয়ে কথা বলবো ব্রায়ান কেট নোটেশনে, এবং এই স্টেট ভেক্টরের যাবতীয় অঙ্ক আমরা করব হিলবার্ট স্পেসের ভিতরে। অপারেটর গুলো চলে গেছে ম্যাট্রিক্স ফর্মে। ম্যাট্রিক্স তৈরি করতে গেলে ম্যাট্রিক্স এলিমেন্ট লাগে, এবং এই ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো কোনো একটা পার্টিকুলার অপারেটরের জন্য ম্যাট্রিক্স এলিমেন্ট। এবং আমি এটাও বলেছিলাম যে ইউনিটারি অপারেটর বলে একটা অপারেটর আছে হুইচ ইজ ভেরি ইউজফুল, যেটা আমাদের অনেক কাজে লাগে আর কি। ঠিক আছে, এখন ব্রা এবং কেট নোটেশন ইজ ডিউ টু ডিরাক। আলফা যদি একটা কোয়ান্টাম স্টেট হয় তাহলে আলফা স্টেটের জন্য আমি যদি কেট ভেক্টরটা লিখতে চাই যেটা হলো স্টেট ভেক্টর, তাহলে সেটাকে আমি এইভাবে লিখবো, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি আলফা স্টেটের জন্য যদি ব্রা ভেক্টরটা লিখতে চাই তাহলে এই যে আমার যে অ্যাঙ্গুলার ব্র্যাকেট এটাকে আমার এই সাইডে নিয়ে আসতে হবে, এটা তো বোঝা যায়। আর আমি যদি কোনো জায়গায় আলফা এবং বিটা দুইটার, এটাকে বলে হচ্ছে আলফা ব্র্যাকেট আলফা বিটা, তাহলে সেটা যদি লিখি তাহলে ওয়েভ ফাংশনের স্পিরিটে এই জিনিসটার মানে হলো এইটা।
এইটা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, কারণ আমরা এইটার সাথেই পরিচিত, তাই না? এই যে ইন্টিগ্রাল ফর্মে যেটা লেখা আছে, এই ইন্টিগ্রাল ফর্মে যেটা লেখা আছে সেটাকেই ব্র্যাকেট নোটেশনে আমরা লিখব ব্রা আলফা কেট বিটা, ঠিক আছে? তার মানে যেখানেই আপনি দুটো স্টেট ভেক্টর দেখতে পাবেন, একটা হলো ব্রা একটা হলো কেট, এইভাবে আছে, সেখানেই আপনি বুঝবেন সেটার মানে হলো এইটা। আমি পুরা ডোমেনের উপরে কমপ্লেক্স কনজুগেট অফ ব্রা আগে এনেছি, তারপরে সাই আলফা এনেছি, এনে এইভাবে ইন্টিগ্রেট করেছে। এটা কি পরিষ্কার? এটা পরিষ্কার হওয়া খুব জরুরি, কারণ এই আপনি যদি ম্যাট্রিক্স মেকানিক্স করতে চান তাহলে এই লেখার নিয়মটা, লেখার গ্রামারটা আপনাকে আগে শিখতে হবে আর কি। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা এইভাবে লিখতে হবে। এবং ওয়ান ডাইমেনশনাল, এই জন্য এক্স নিছেন স্যার? হ্যাঁ, এটা ওয়ান ডাইমেনশনাল, সেই জন্য এক্স নিয়েছি, ঠিক। আমি 3 ডাইমেনশনে করতে পারি। কি কেট স্টেটের জন্য কনজুগেটটা হবে? আসলে দুটো দুই স্টেট, এই পাশে, হ্যাঁ এই পাশে যেটা লিখবো, হ্যাঁ যেটা কে, ঠিক বলেছো, আলফা এবং বিটা দুটো স্টেট, সবসময় কেট স্টেটের উপরে কনজুগেটটা নেব। এই সমস্ত কাজ করতে যদি আমি ভুল করি তাহলে আমার পুরো অঙ্ক ভুল হয়ে যাবে আর কি, ঠিক আছে? এটা একটা ভালো কথা বলেছেন, এইভাবে করব। এইখানে আবার একটা মজা আছে, আমি যদি এইভাবে না করতাম তাহলে কি খুব বড় অসুবিধা হতো? তাহলে খুব বড় অসুবিধা হতো না যদি পুরা অঙ্কই আপনি একই ওয়েতে করেন, কিন্তু এক জায়গায় যদি আপনি একরকম ভাবে করেন আর এক জায়গায় যদি আর এক রকম ভাবে করেন তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন। আমি এই প্রসঙ্গে এই কথাটা বলি, আপনি ইচ্ছা করলে ব্রার জন্য যে হিলবার্ট স্পেস, সেখান থেকে কেটের জন্য যে হিলবার্ট স্পেস সেখানে চলে যেতে পারেন, খুব সহজ। এইখানে যে আমরা দেখতে পাচ্ছি কেট আলফা, এই কেট আলফার যদি আমি হার্মিশিয়ান কনজুগেশন নিই তাহলে সাথে সাথে এটা হয়ে যাবে ব্রা আলফা। তেমনি ব্রা আলফার যদি আমি হার্মিশিয়ান কনজুগেট নিই তাহলে সাথে সাথে হয়ে যাবে কেট আলফা। তাহলে একটা আরেকটার হার্মিশিয়ান কনজুগেট। এবং এখানে কিছু অপারেশনের কথা লেখা আছে, যে এদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এখানে দেয়া আছে, আপনারা দেখবেন। এগুলো যে কোনো বইয়ে পাবেন। তবে ওই যে বললাম যে আপনি যদি ম্যাথমেটিক্যাল অপারেশন চালাতে চান তাহলে এই সমস্ত লাগবে। এটাকে বলা হয় আইডেন্টিটি অপারেটর। তার মানে এইটা দিয়ে যদি কোনো কিছু গুণ করেন তাহলে যা ছিল তাই পাওয়া যায়। আব্দুল্লাহ আল মামুন বোধহয় কিছু বলতে চান। একটু বড় করলে ভালো হয়। একটু বড় করলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। দেখা যাচ্ছে না? আরো বড় করব? আরো বড় করলে পুরো স্লাইডটা একসাথে পাবেন না আর কি, এইটুকু। তাহলে এগুলো হলো ব্রা এবং কেটের কি বলে গ্রামার, কিভাবে কি করতে হয়। এবং এখানে হিলবার্ট স্পেসের আলাপটা আছে, যে এই যে কার্টেসিয়ান 3 ডাইমেনশন যে স্পেস আছে সেখানে যে ভেক্টর গুলোকে আমরা কিভাবে লিখি উইথ দ্য হেল্প অফ ইউনিট ভেক্টর, এই ইউনিট ভেক্টর গুলো বেসিস তৈরি করে। আর তার সাথে যে কোএফিশিয়েন্ট আছে সেটা থেকে বোঝা যায় যে কোন বেসিসের দিকে সেই রকম। এটা হলো অর্থোগোনাল। এখানে দেখতে পাচ্ছেন হিলবার্ট স্পেসের জন্য যে অ্যাক্সিস গুলো আছে, যে বেসিস গুলো আছে সেগুলো অর্থোগোনাল। এবং এইখানে সমস্ত ঘটনা ঘটে। এবং এই যে অ্যাবসলিউট স্কয়ার যদি নিতে চাই, এইখানে যেটা নেওয়া হয়েছিল দুটো আলাদা স্টেটের ভিতরে, আমি যদি একই স্টেটের ভিতরে নিই তাহলে তো হবে হচ্ছে দুটোই একই স্টেট এবং তাকে পুরো ডোমেনের উপরে আমি অ্যাবসলিউট স্কয়ার নিয়ে ইন্টিগ্রেট করেছি। আর সেই ইন্টিগ্রেশনের ফলাফল হচ্ছে, যদি নরমালাইজড হয় তাহলে এটা আপনাকে দিবে হলো 1। এটা হলো অ্যাবসলিউট স্কয়ার। অ্যাবসলিউট স্কয়ার নেওয়া মানে হচ্ছে যে আলফার ব্রা দিয়ে শুরু করা, আলফার কেট দিয়ে শেষ করা, এবং এইটাকে বলি হচ্ছে লেন্থ, নর্ম বলা হয় এটাকে। এবং এইটা 1 হবে যদি নরমালাইজড হয়। এখন এই যে হার্মিশিয়ান অপারেটরের কথা আছে, হার্মিশিয়ানের মানে কি এটা এখানে দেখানো আছে, যে হার্মিশিয়ান কনজুগেশন নিলে চেহারাটা কেমন করে হয়। ইন্টিগ্রাল ফর্মে এটা চেহারা কেমন হবে আপনারা একটু লেখার চেষ্টা করবেন। আচ্ছা, এখন অপারেটরের রিপ্রেজেন্টেশন দেখেন। আমি
আজকের ক্লাসের শুরুতে বলেছিলাম যে একটা অপারেটর যদি কেটের উপরে অপারেট করে তাহলে ইন জেনারেল আপনি যেটা পাবেন সেটা হলো আরেকটা কেট ভেক্টর। অপারেটর যদি কেটের উপরে অপারেট করে তাহলে ইন জেনারেল যেটা পাবেন সেটা হলো কেট ভেক্টর। সমস্ত লাইন এখন প্রয়োজন নাই, আপনি প্রথম লাইনটা দেখেন, অপারেটরের উপরে অপারেট করলে আপনি পাবেন একটা কেট ভেক্টর। একটা জিনিস আপনাকে সব সময় মনে রাখতে হবে, এই অপারেশনটা হবে, অপারেটর যদি অপারেট করে এই অপারেটরটা সব সময় হবে ওই বারটা যেদিকে আছে, এই যে খাড়া দাগটা যেদিকে আছে সেই দাগের দিক থেকে। তার মানে আমি যদি এই অপারেটরটাকে এই পাশে লিখতাম তাহলে কি হতো বলবেন কেউ? তাহলে কি হতো? অপারেশন হবে না স্যার, এটা মাল্টিপ্লিকেশন হবে। তাহলে তো স্যার এটা অপারেট করবে না, মাল্টিপ্লিকেশন হবে না। এক্স্যাক্টলি, সব সময় মনে রাখতে হবে তাহলে অপারেট করবে না, তার মানে আপনি যা লিখেছেন তাই লিখবেন, কোন রকম ট্রান্সফরমেশনের সুযোগ নাই। ঠিক তেমনি আপনার যদি এটা তো কেট ভেক্টর, যদি ব্রা ভেক্টর হতো, যদি অপারেট করতে চান তাহলে এটাকে ওই সাইডে নিয়ে আসতে হবে, তাছাড়া কিন্তু সে অপারেট করবে না। ঠিক আছে, এখন এইখানে যে ইকুয়েশনটা লিখছি, এই অপারেটর সাইয়ের উপরে অপারেট করে, কেট সাইয়ের উপরে অপারেট করে কেট ফাই দিয়েছে, এটা কি আইগেন ভ্যালু ইকুয়েশন? না, এটা আইগেন ভ্যালু ইকুয়েশন না। আইগেন ভ্যালু ইকুয়েশন হতো যদি এই অপারেটর কেট সাইয়ের উপরে অপারেট করে এইখানে একটা আইগেন ভ্যালু দিয়েছে এবং কেট সাইকে ফিরিয়ে দিয়েছে, তাহলে এটা হলো আইগেন ভ্যালু ইকুয়েশন। তাহলে এইটুকু আমাদের মনে রাখতে হবে। আর বিশেষভাবে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো এই লাইনটা, মধ্যের লাইন নিয়ে খুব বেশি পার্থক্য হওয়ার কিছু নাই। এই জিনিসটা এ এম এন, এইটা হলো এ অপারেটরের ম্যাট্রিক্স এলিমেন্ট। এ অপারেটরের ম্যাট্রিক্স এলিমেন্ট যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে? এ অপারেটরের ম্যাট্রিক্স এলিমেন্ট যদি আমি বের করতে চাই তাহলে এ অপারেটরকে মধ্যে রেখে এম ইন্ডেক্স আলা ফাই এম কে এই পাশে রাখতে হবে, এন ইন্ডেক্স আলা ফাই এন কে এই পাশে রাখতে হবে। তার মানে ব্রা এম এবং কেট এন এর ভিতরে যদি আমি এ কে রাখি, রেখে এই পুরো জিনিসটাকে যদি আমি এভালুয়েট করতে পারি তাহলে এ এম এন পাওয়া যাবে। আমি এখন আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করব, আপনি যদি A12 বের করতে চান তাহলে কি লিখবেন? A12 যদি বের করতে চান তাহলে এখানে লিখবেন A1, M এর জায়গায় লিখবেন 1, N এর জায়গায় লিখবেন 2। এইখানে কি লিখবেন? 1, এখানে লিখবেন 1, এখানে 2। তাহলে আপনি এই এলিমেন্টটা পাবেন। তাহলে মজার ব্যাপারটা দেখেন যে এই যে অপারেটরটা, এই অপারেটরটার জন্য আপনি যতগুলো এম এন আছে, এটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে হয়, এম এর সংখ্যা এবং এন এর সংখ্যা সমান হতে হয়, তাছাড়া হার্মিশিয়ান হয় না। সমস্ত হার্মিশিয়ান ম্যাট্রিক্সই হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। আপনি এই সমস্ত এলিমেন্ট গুলো পাবেন। এই এলিমেন্টটা পেতে গেলে এখানে 3 বসাবো, এখানে 2 বসাবো, এখানে 3 বসাবো, এখানে 2 বসাবো। তাহলে দেখেন আমি যদি ম্যাট্রিক্স ইকুয়েশনের টার্মে, আমরা যদি ম্যাট্রিক্স ইকুয়েশনের টার্মে লিখি তাহলে এই অপারেটর যদি এর উপরে অপারেট করে, ওটা কি হবে না, মানে 100 কম যদি দেয় কিনা সেটা দেখেন নেবেন না, তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্স। এই হচ্ছে কালকে বলে নিলে হয়তো স্যার, ওর ম্যানেজার তো মূল মালিক হলো ঢাকায় থাকে, মালিক একটু মিউট হন ফয়সাল ভাই, মিউট। আচ্ছা, তাহলে এইভাবে ম্যাট্রিক্স এলিমেন্ট লেখা হয়, এইভাবে ম্যাট্রিক্স এলিমেন্ট লেখা হয়। তাহলে এইভাবে যদি ম্যাট্রিক্স এলিমেন্ট লেখা হয় তাহলে বুঝতেই পারছেন যে এই অপারেটরের জন্য আপনি একটা n বাই n অথবা n বাই n ম্যাট্রিক্স পাবেন, তাই না? m সমান n যেহেতু, কাজে n বাই n অথবা m বাই n ম্যাট্রিক্স পাবেন। তখন এই ম্যাট্রিক্সের তাৎপর্যটা কি? তাহলে কথা যেটা দাঁড়ালো, এ যে অপারেটরটা ছিল ম্যাট্রিক্স মেকানিক্সে এসে এইটা একটা ম্যাট্রিক্স তৈরি করে ফেলার। ম্যাট্রিক্স যদি তৈরি করে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? এই ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো কি এলিমেন্ট? ডায়াগোনাল এলিমেন্ট, তাই না? যেখানে দুটো ইন্ডেক্সই এক, এই ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো হলো ডায়াগোনাল এলিমেন্ট। ডায়াগোনাল এলিমেন্ট যদি আপনি পেতে চান তাহলে আমরা আগের জায়গায় আবার যাই।
এইখানে এমও যা হতে হবে এখানে এনও তাই হতে হবে, এক এক এন সমান এন। এক্সেলেন্ট, এন সমান এন। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট নিয়ে আমরা এই জিনিসটা যদি তৈরি করতে চাই তাহলে সেগুলো আসলে কি? সেগুলো আসলে দেখেন আপনার আগের ক্লাস যদি মনে থাকে, সেগুলো সব হলো এক্সপেকটেশন ভ্যালু। তাহলে এই যদি মোমেন্টামের জন্য অপারেটর হয় তাহলে এই বরাবর যত ম্যাট্রিক্স এলিমেন্ট পাবো মোমেন্টামের জন্য সেগুলো সবই হলো মোমেন্টামের এক্সপেকটেশন ভ্যালু। 1 নম্বর স্টেটে থাকলে মোমেন্টাম কত, 2 নম্বর স্টেটে থাকলে মোমেন্টাম কত, 3 নম্বর স্টেটে থাকলে মোমেন্টাম কত, সেই ভ্যালুগুলো অলরেডি আপনার ম্যাট্রিক্সের ভিতরে ঢুকে গেছে। আর এইটার মানে কি, এই সমস্ত টার্মগুলো যেখানে ইন্ডেক্স গুলো আলাদা, এগুলো ট্রানজিশন প্রবাবিলিটির কথা বলে, যে 1 নম্বর মোমেন্টাম স্টেট থেকে 2 নম্বর মোমেন্টাম স্টেটে যাওয়ার সম্ভাবনার একটা মেজার। এই মানগুলো বড় হওয়ার মানে হলো যে আপনার সিস্টেমটা যেটা 1 নম্বর মোমেন্টাম স্টেটে আছে সেটা 2 নম্বর মোমেন্টাম স্টেটে চলে যাওয়ার সম্ভাবনা কতটুকু। এই মানগুলো বড় হওয়ার অর্থ হলো সম্ভাবনা বেশি, এই মানগুলো ছোট হওয়ার অর্থ হলো সম্ভাবনা কম। তাহলে এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে। আমরা ওয়েভ মেকানিক্সে যেটা করি সেটা হলো শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখি, সেই ইকুয়েশন সলভ করি, সেখান থেকে আইগেন ভ্যালু বের করি। ম্যাট্রিক্স মেকানিক্সে আমার উদ্দেশ্য হলো আমার যে অপারেটরটা আছে সেই অপারেটরের ম্যাট্রিক্সটা তৈরি করা। আমি যদি সেই অপারেটরের ম্যাট্রিক্সটা তৈরি করতে পারি তাহলে অটোমেটিক্যালি আমি এক্সপেকটেশন ভ্যালু এবং ট্রানজিশন প্রবাবিলিটি গুলো আমার হাতের মধ্যে চলে আসে। তার মানে আপনি যদি ম্যাট্রিক্স তৈরি করতে পারেন কোন একটা অপারেটরের জন্য, আপনার কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল, প্রবলেম সলভ হয়ে গেল। আপনি যদি হ্যামিল্টনিয়ানের জন্য, যেমন হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটার জন্য যে হ্যামিল্টনিয়ান, আপনি যদি এই হ্যামিল্টনিয়ানের জন্য ম্যাট্রিক্সটা তৈরি করতে পারেন তাহলে সাথে সাথে আপনি কি পাবেন, সমস্ত ডায়াগোনাল এলিমেন্ট গুলো আপনাকে ওই এক্সপেকটেশন ভ্যালু অফ এনার্জি দিয়ে দিবে। -13.6 ইলেকট্রন ভোল্ট, -3.4 ইলেকট্রন ভোল্ট এন্ড সো অন। এই ডায়াগোনাল এলিমেন্ট গুলোতে আপনি সেই এনার্জি ভ্যালু গুলো পেয়ে যাবেন। আর অন্য এলিমেন্টে কি হবে, যে 1 নম্বর স্টেট থেকে 2 নম্বর স্টেটে যাওয়ার প্রবাবিলিটি কত, 1 নম্বর থেকে 3 নম্বরে কোনোটা যদি 0 হয় তাহলে তার মানে হলো ওই স্টেট থেকে ওই স্টেটে ট্রানজিশন হবে না, ইত্যাদি ইত্যাদি। ম্যাট্রিক্স তৈরি করার অর্থ হলো আপনার প্রবলেমের সলিউশন। তো ম্যাট্রিক্স ইয়েতে আমরা এই জন্যই কাজ করি। এখন একটা প্রশ্ন হলো, আমি এইটা দিয়েই এই স্লাইড গুলো দিয়েই আমরা শেষ করে ফেলবো। ম্যাট্রিক্স হচ্ছে হারমিটিসিটি, হারমিশিয়ান ম্যাট্রিক্স আছে, আমাকে রিয়েল আইগেন ভ্যালু দেবে। ম্যাট্রিক্স মেকানিক্সে যে অ্যালজেব্রা করি এটা লিনিয়ার অ্যালজেব্রা, এবং ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম করার ক্ষমতা আছে, ম্যাট্রিক্সের ট্রান্সফর্ম করার ক্ষমতা আছে। এবং ম্যাট্রিক্সের ভিতরে আরেকটা অসাধারণ জিনিস শুরু থেকেই ঢুকানো আছে, যে ম্যাট্রিক্স কমিউট করতেও পারে, নন কমিউট করতেও পারে। এটা আমি শেষে বলছি, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা ওয়েব মেকানিক্সে দেখেছিলাম যে ম্যাট্রিক্স গুলো কি বলে, অপারেটর গুলো কখনো কখনো দুটো অপারেটর কমিউট করে, কখনো কখনো দুটো অপারেটর কমিউট করে না। ম্যাট্রিক্সের কিন্তু দুটো ম্যাট্রিক্স কমিউট করতেও পারে এবং দুটো ম্যাট্রিক্স কমিউট নাও করতে পারে। যেমন মোমেন্টামের জন্য যদি ম্যাট্রিক্স তৈরি করেন, একই সাথে যদি পজিশনের জন্য ম্যাট্রিক্স তৈরি করেন, তাহলে দেখবেন এই দুই ম্যাট্রিক্সকে গুণ করলে, যদি আগে পি ম্যাট্রিক্সকে এক্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করেন তাহলে যে গুণফল পাবেন, আর এক্স ম্যাট্রিক্সকে যদি পি ম্যাট্রিক্স দিয়ে গুণ করেন তাহলে সেই গুণফল পাবেন না। এটা যে নন কমিউট করে না, সেটা কিন্তু ম্যাট্রিক্সের ভিতরে আগে থেকেই ঢুকে আছে। ম্যাট্রিক্স কি করে অপারেটর হিসেবে কাজ করে, এই যে খুব সহজ ব্যাপার। এইটা হলো আমার এক্স ওয়াই অ্যাক্সিস। আমি যদি থিটা কোণে পুরোটাকে ঘুরিয়ে দিই, পয়েন্টটা ঠিকই আছে, কিন্তু এখন এক্স এর জায়গায় এইটা চলে এসছে, ওয়াই এর জায়গায় এটা চলে এসছে। এক্স প্রাইম এবং ওয়াই প্রাইম নতুন অ্যাক্সিস তৈরি হয়েছে, তাহলে তো কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে কোঅর্ডিনেট গুলো কিভাবে চেঞ্জ হবে, এই রোটেশনের ফলে আমি কিন্তু একটা ম্যাট্রিক্স অপারেটর দিয়ে সেটা প্রকাশ করতে পারি। এটা একদম সহজে হিসাব করলে পাওয়া যায়। আমি যদি এইভাবে ইকুয়েশনটা লিখি, এই যে রোটেশনের জন্য যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে যদি আমি এক্স ওয়াই দিয়ে গুণ করি, তাহলে দেখবেন যে এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ কোঅর্ডিনেটে যে কোঅর্ডিনেট পাওয়ার কথা সেটা পাওয়া যায়। আপনি নিজে করে দেখতে পারেন। এইখানে একটা পয়েন্ট নেবেন,
এবং তার কোঅর্ডিনেট নেবেন আপনার সুবিধার জন্য নিলেন 1 1 এই কোঅর্ডিনেট সিস্টেমে। তারপরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে দিলেন, ওইটা কি আর 1 1 থাকবে নতুন অ্যাক্সিসে? ওটা আর 1 1 থাকবে না। কত নেবে ভ্যালু? আপনি যেহেতু 45 ডিগ্রি ঘুরিয়েছেন, এই ম্যাট্রিক্সে এই থিটার জায়গায় 45 বসান, এখানে 45 বসান, এখানে 45 বসান, যে ভ্যালুগুলো হবে সেই ভ্যালু দিয়ে যদি আপনি এই ম্যাট্রিক্সকে গুণ করেন, তাহলে সাথে সাথে এই নতুন রোটেটেড কোঅর্ডিনেটে যে কোঅর্ডিনেট গুলো হবে সেগুলোর ভ্যালু আপনি পেয়ে যাবেন। এটা একটা চমৎকার প্রমাণ যে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের কি করার ক্ষমতা আছে। এই ম্যাট্রিক্সের এই কোঅর্ডিনেট সিস্টেমকে থিটা কোণে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা আছে। তাহলে ম্যাট্রিক্স তো অপারেশন করতে পারে এবং দারুণ দারুণ ঘটনা ঘটাতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্সের হার্মিশিয়ান হওয়ার সুযোগ আছে, ম্যাট্রিক্স লিনিয়ার অপারেশন করতে পারে, ম্যাট্রিক্স অপারেশন করতে পারে, এবং ম্যাট্রিক্সের কমিউটেশন নন কমিউটেশনের আলাপ আছে। তার মানে কোয়ান্টাম মেকানিক্স করতে গেলে যা যা দরকার আমার, তার সবকিছুই ম্যাট্রিক্সের ভিতরে আছে। ম্যাট্রিক্সে যে ডায়াগোনালাইজেশন করি আমরা আগে করেছিলাম, এইটার কারণটা কি? ডায়াগোনালাইজ করলে কি পাওয়া যায়? ও ডায়াগোনালাইজ না করলে তো আপনি আইগেন ভ্যালুগুলো বের করতে পারবেন না, এক্সপেকটেশন ভ্যালুগুলো বের করতে পারবেন না। আচ্ছা, কোন ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেটা ডায়াগোনালাইজ করলে ওই ভ্যালুগুলো চলে আসবে আর কি। এবং ঠিক একই রকম ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন করা হয়। দেখেন ম্যাট্রিক্সের অপারেটরস, আর একটা উদাহরণ লরেন্স ট্রান্সফরমেশন। লরেন্স ট্রান্সফরমেশন কিন্তু আপনি যদি হাইপারবোলিক স্পেসে যান, তাহলে সেখানে একটা এরকম 4x4 ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্স দিয়ে আপনি ওই টি কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট, ওয়াই কোঅর্ডিনেট, জেড কোঅর্ডিনেট একটা থেকে আরেকটায় চলে যেতে পারবেন। এই লরেন্স ট্রান্সফরমেশনের জন্য যে ম্যাট্রিক্স, এখানে সেই ম্যাট্রিক্সটা দেখানো হয়েছে। যারা রিলেটিভিটিতে খুব ইন্টারেস্টেড তারা এই ম্যাট্রিক্স দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন যে কিভাবে ঘটনা ঘটে। তো এই ধরনের ঘটনাগুলো আমি একটু বললাম, বিশাল আলোচনা করার সুযোগ আছে। আমরা যখন অপারেশন করি তখন কোঅর্ডিনেট গুলো চেঞ্জ হয়ে যায়, কিন্তু একটা জিনিস চেঞ্জ হয় না। এইটা মনে রাখা খুব দরকার। এখানে সিমেট্রির ব্যাপার আছে। কি চেঞ্জ হয় না? এই জায়গাতে এই অ্যাক্সিসের জন্য পি পয়েন্টটা যেখানে, এই অ্যাক্সিসের জন্য কিন্তু পি পয়েন্টটা এক্স্যাক্টলি সেখানে। আপনি যদি এইভাবে রোটেট করেন, তাহলে এই পয়েন্ট থেকে পিট যা দূরত্ব, এই অ্যাক্সিসেও এই পয়েন্ট থেকে পিট সেই একই দূরত্ব। তার মানে এই যে দূরত্ব, এটাই হলো আমার হিলবার্ট স্পেসে এই দূরত্বটাকে আমরা, এই দূরত্বটার স্কোয়ারকে আমরা নর্ম বলি। সেই নর্মটার কোনো পরিবর্তন হয় না। আমি ট্রান্সফরমেশন করতে পারি, কিন্তু নর্মের কোনো পরিবর্তন হয় না। তো এইটুকু বলেই আমি শেয়ার করা শেষ করছি, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের সাথে আমার সময় খুব ভালো কেটেছে। আপনাদের কতটুকু কাজে লাগলো জানি না। তো আমাদের আপনারা যদি কিছু বলতে চান। আমাদেরও স্যার খুব ভালো লেগেছে, ইনশাআল্লাহ খুব সুন্দর ক্লাস নিলেন স্যার। আমি জানি না কতটুকু কাজে ক্লাস পেয়েছি স্যার। সত্যি কথা, আপনার তোতাপাকের মতো আপনি যে বলে গিয়েছেন স্যার, এরকম ক্লাস আমরা মানে খুব অল্প ইউনিভার্সিটিতে পেয়েছি দুই স্যারের কাছ থেকে। অনেকদিন পর স্যার ভালো একটা এখন আসলে ব্যাপার কি, অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনারা যারা বলতে চান সবাই বলতে পারেন। একটা জিনিস হলো কি, যে চর্চা ছাড়া আসলে এক্সেলেন্সের কোনো সুযোগ নাই আর কি। 100% সঠিক স্যার। হ্যাঁ, যাই বলা হোক না কেন, খুবই এনজয় করলাম স্যার। আমাদের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ স্যার। আমরা খুব এনজয় করি। ভালো থাকবেন। আর ওই বইগুলো আমি আপনাদের যিনি কোঅর্ডিনেটর আছেন ওনাকে আমি চেষ্টা করব আজকেই পাঠিয়ে দিতে। যদি আপনি না পান তাহলে আমাকে একটু নক করবেন। আর আপনাদের সবার কাছেই আমার অ্যাড্রেস আছে, আপনারা নক করবেন। যদি না পাই মানে যদি আমি ভুলে যাই আর কি, তো ভুলে যাই আর যাই হোক, যখনই মনে হোক আমি সাথে সাথে পাঠিয়ে দেবো। জি স্যার, ধন্যবাদ স্যার। ভালো থাকবেন, ভালো থাকবেন স্যার। ভালো থাকবেন, ভালো লেগেছে স্যার। দোয়া করবেন স্যার, খুব ভালো লেগেছে স্যার। অনেক ভালো লেগেছে, অসাধারণ। সরাসরি করতে পারলে ভালো হতো স্যার আপনার ক্লাস। হ্যাঁ, আসলে একটা ব্ল্যাকবোর্ড থাকলে হয়তো একদিন ভালো হতো। এটা স্যার ফিল করছিলাম আমরা যারা স্যার অ্যাপ্লাইড ফিজিক্স এর মানুষ, তারা স্যার আমরা এই ক্লাসটা যদি মানে ফিজিক্যালি যদি করতে পারতাম
করা, তাহলে আরো মানে আমরা এটা ভাবতে যেটুকু সম্ভব হয়েছে আর কি। আমাদের আরো ক্লাস দরকার স্যার। না আসলে এটা সত্যি আরো একটা ক্লাস পেতাম ভালো না। তো ঠিক আছে, আপনারা আমার জন্য দোয়া করবেন, নিজেরা ভালো থাকবেন। ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। আর তাহলে আমি বিদায় নিচ্ছি। নিশ্চয়ই বেঁচে থাকলে কোথাও হয়তো আবার দেখা হবে। আপনারা জি আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আবার লাস্ট একটা পয়েন্ট স্যার। স্যার আমাদের স্যার এই ট্রেনিং এর রিলেটিভিটির উপরেও একটা সেশন আছে, কয়েকটা সেশন আছে। ওই সেশনের পরে কি স্যার রিলেটিভিস্টিক পার্টটা নিয়ে আরেকটা সেশন অন্তত স্যার করা যায়? সেটা যদি ইনফরমালি আপনাদের এই যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টে যদি পারমিট করে আর যদি সময় পারমিট করে তাহলে তো হতে পারে। কারণ রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আমি কোনো কথা বলার সুযোগই পাইনি আর কি। আসলে কোনোটা নিয়ে যতদূর বলা উচিত ছিল, কোনো একটি বিষয় নিয়ে ততটুকু বলার সুযোগ পাওয়া যায়নি। কারণ আপনাদের সিলেবাসের ভিতরে বিপুল পরিমাণ জিনিস আছে, আর প্রত্যেকটা জিনিসই ভালো করে শিখতে গেলে আসলে সময় লাগবে আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমার সালেহ হাসান নকিব। হ্যাঁ পুলক, আমি তোমাকে খোঁজ করছিলাম। আসলে এটা যে সাহিত্যের উপরে সাহিত্য, এটা শুধুমাত্র তোমার একটা বই আসলে আমরা না রে ভাই, এটা এই চেষ্টাটা করো। আমার সময় নাই পুলক, এটা জাতি পাবে। সময়ের অভাব, তো যদি পারতাম তাহলে তো আসলে সময় হয় না। এই থিংকিং কোথাও একটা বিষয় একটু, এই বইটা আসলে সবাই পাবে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি কি ইয়েতে আসছো কিনা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনে আসছো কিনা? যারা আছি আমরা, এই যে শিক্ষক, আমরা গভর্নমেন্ট কলেজে কাজ করি, তো এনাদের মধ্যে কয়জনই বা ফিজিক্স পড়ানোর জন্য বিসিএস নির্বাচিত হয়েছেন, বা আমরা কি হয়েছি কিনা, সেটাও একটা প্রশ্নের ব্যাপার স্যার। না আমি আপনাদের একটা কথা বলি, আমি এই কথাটা বলছি বলে আপনারা আমাকে মাফ করবেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়ান, আমি একদম অনেস্ট স্যার, আসলে হয়েছে কি যে আমাদের ভিতরে কিছু সেন্স তৈরি হয়েছে যেগুলো জাস্টিফাইড না আর কি। আপনারা যে ধরনের প্রশ্ন করেছেন অনেকে, এবং যেভাবে রেসপন্স করেছেন, এটা সম্পর্কে কিছু ধারণা করা যায়। আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা যে কোয়ান্টাম মেকানিক্সটা মানে যেটা বললাম, আমি 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 এভাবে বলতে চাইনি। আসলে খুব বেশি কিছু ভাবার কোনো কারণ নাই আর কি। আমাদের শিক্ষার যে অবনমনটা হয়েছে সেটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় হয়েছে। তো আপনারা যারা কলেজে কোয়ান্টাম মেকানিক্স পড়াচ্ছেন, আপনারা কখনো নিজেদের ট্রেনিং কারো তুলনায় খুব কম এটা প্লিজ ভাববেন না। এটা ভাবার কোনো কারণ নাই। আপনাদের যে ট্রেনিংটুকু আছে তারপরে যদি আপনারা ভালো বই নিয়ে প্রতিদিন অল্প সময়, বা প্রতিদিন না হোক ফ্রম টাইম টু টাইম কিছুটা সময় যদি চর্চা করেন, আমার তো কোনো দ্বিধা নাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনকার প্রচুর বিশ্ববিদ্যালয় আছে, সেখানে যারা কোয়ান্টাম মেকানিক্স পড়াচ্ছে অন্তত সেই মানের দক্ষতা আপনারা অর্জন করতে পারবেন না। এটা কিন্তু আমাকে আপনারা যদি জোর করেন আমি 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 এটা স্বীকার করব না, কারণ অনেক ঘটনা আমাদের দেশে ঘটছে। তো সেই প্রেক্ষিতে আপনারা যে প্রসেসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে কি বলে কলেজে, সরকারি কলেজে শিক্ষকতা করছেন, অনেক ক্ষেত্রে সেই প্রসেসটা আমাদের বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষকরা আসছেন তার তুলনায় আমি তো খারাপ বলতে পারি না আর কি। তো সেই জন্য আমি আপনাদের বলবো যে কোনো সময় ভাববেন না যে এই কাজের জন্য আপনারা ঠিক ফিট না। একটু চেষ্টা হলে ডেফিনেটলি ইউ ক্যান, কোনো সন্দেহ নাই। ওই চেষ্টাটা স্যার। আসসালামু আলাইকুম স্যার, একটা কথা বলার লোভ সামলাইতে পারতেছি না স্যার। বলবেন প্লিজ। সেটা হলো জীবনের চাকরি তো স্যার, আমি তো 18 বিশেষ, আমাদেরও তো স্যার প্রায় শেষ চাকরি জীবনের। তবে আপনার ক্লাস করে কি পাইছি না পাইছি সেটার চেয়ে বড় কথা, আমি নিজেকে যেই জায়গায় নিছি মনে হচ্ছে যে স্যার আমি যদি আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে আপনার মতো বিদগ্ধ জনকে পাইতাম তাহলে হয়তো স্যার কিছু শিখতে পারতাম। স্যার আমি বলি, দিস ইজ মাই রিয়েলাইজেশন। আমি নিজেও তো ছাত্র, তাই না? আমি নিজেও দিস ইজ মাই রিয়েলাইজেশন। কোয়ান্টাম মেকানিক্স আমরা বরাবরই স্যার ভয় পাই আসছি, এখনো যে ভয় পাই না তো আরো 200%। আমি নিজেও ভয় পাই, কিন্তু আপনার কাছ থেকে গল্প আকারে শুনছি তো ভয়টা ভাঙা শুরু হয়েছে আর কি স্যার, কিন্তু ভাঙতে ভাঙতেই জীবন শেষ হয়ে যাবে স্যার। আমাদের জন্য দোয়া করবেন স্যার। আপনি যতটুকু দিতে পারছেন আমরা কি নিতে পারছি জানি না স্যার,
আমাদের জেনারেশনকে যেন আমরা দিয়ে যেতে পারি স্যার, এই প্লিজ। এক্স্যাক্টলি আমাদের বাচ্চারা যেন আমরা যা পেয়েছি তার চেয়ে ভালো পায়, তাই না? জি স্যার। স্যার আমি তো রাজশাহী কলেজ আছি স্যার, মাঝে মাঝে আপনার সাথে সমস্যা দেখা করবো স্যার। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনারা ভালো থাকবেন সবাই, আমার একটু ছুটি নিতে হবে আর কি। হ্যাঁ।